আজকে আপনাদের সাথে খাদ্য পুষ্টি, পুষ্টি উৎস, কখন কোন খাবার খেতে হবে, বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান এবং সেই পুষ্টিগুলো বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন উৎস থেকে আসছে সেই বিষয়ে কথা বলবো। তো প্রথমে আমি খাদ্য এবং পুষ্টি সম্পর্কে আলোচনা করি। খাদ্য কি, খাদ্যের শ্রেণীবিন্যাস, পুষ্টি কি, ফলিত পুষ্টি কি, সুষম খাদ্য কি, এ বিষয়ে কথা বলবো। তো খাদ্য কি, আমরা যারা বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও বা বক্তব্য শুনছেন, যে খাদ্য আমরা জানি যে আমরা যে বস্তু খেলে আমাদের শরীরের বৃদ্ধি হবে, আমাদের দেহ গঠন হবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জিত হবে, সেটাই খাদ্য। তার মানে যে খাবারটা খেলে আমাদের দৈহিক বৃদ্ধি হবে, দেহ গঠন হবে, আমাদের শক্তি পাবো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। তো খাদ্যটা দুইটা উৎস থেকে আসে, যে একটা উদ্ভিজ্জ উৎস, একটা প্রাণীজ উৎস। সম্পূর্ণ খাদ্য আর অসম্পূর্ণ খাদ্য বলতে বোঝায় যে খাদ্যে এই তিনটা খাদ্যের যে কাজ, তিনটা কাজ করবে যে খাবারটা, সে সম্পূর্ণ খাদ্য। আর যে খাদ্য তিনটা যে কোনো একটা করবে বা দুটা করবে, সেগুলা সেই খাবারটা অসম্পূর্ণ খাদ্য। তো এখন আসি পুষ্টি। আমরা জানি যে খাদ্যের সাথে পুষ্টির একটা সম্পর্ক আছে। খাবারের মাধ্যমে পুষ্টিটা আমাদের শরীরে আসে। তো যে প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যটা আমাদের পাকস্থলীতে যাওয়ার পরে ভেঙে ছোট টুকরা হয়ে বিশ্লিষ্ট হয়ে খাদ্য উপাদানগুলো আমাদের দেহে শোষিত হয় রক্তের মাধ্যমে, সেই প্রক্রিয়ার নাম পুষ্টি। ফলিত পুষ্টি কি? ফলিত পুষ্টি হলো এমন একটা পদ্ধতি যেখানে কয়েকটা বিষয় অন্তর্ভুক্ত থাকবে। সঠিক উপায়ে খাদ্যটা নির্বাচন করতে হবে, তারপর নির্বাচিত খাদ্য সঠিক উপায়ে আপনার তৈরি করতে হবে, রান্নার জন্য প্রস্তুত করতে হবে, সঠিক পদ্ধতিতে রান্না করতে হবে এবং সঠিক প্রক্রিয়া খাদ্যটাকে গ্রহণ করতে হবে। এই চারটা প্রক্রিয়া একসাথে আমরা বলি যে ফলিত পুষ্টি। তো আমি ছবির মাধ্যমে একটা ফলিত পুষ্টির সংজ্ঞা দেখা দিয়েছি, যে খাদ্য নির্বাচন করা, খাদ্যসমূহ রান্নার জন্য প্রস্তুত করা, সঠিকভাবে রান্না করা এবং সঠিক প্রক্রিয়া খাদ্যটা গ্রহণ করা। খাদ্যের শ্রেণীবিন্যাস, আমরা সবাই জানি যে খাদ্যটা নানানভাবে শ্রেণীবিন্যাস করা যায়। প্রথমত উৎস অনুসারে, যে উদ্ভিজ্জ উৎস, প্রাণীজ উৎস। উদ্ভিদ থেকে যে খাবারগুলো পেয়ে থাকি, শাক সবজি ফলমূল, এগুলো উদ্ভিজ্জ উৎস। আর প্রাণী থেকে যেমন দুধ, ডিম, মাছ, মাংস, এগুলো প্রাণীজ উৎস থেকে পাওয়া যায়। খাদ্যের উপাদানের ভিত্তি করে আমরা খাদ্যকে সাত ভাগ করা যায়: শর্করা, তেল, চর্বি, আমিষ, খাদ্য প্রাণ, খনিজ লবণ, পানি, খাদ্য আঁশ। পুষ্টির উপাদানগুলো আমাকে দুইটা ভাগে ভাগ করা আছে। প্রথমত যে মুখ্য পুষ্টি উপাদান বা বড় পুষ্টি উপাদান, এখানে চারটা পুষ্টি উপাদান আছে: শর্করা, তেল, চর্বি, আমিষ ও পানি। তারপরে একটা আছে অনুপুষ্টি উপাদান বা গৌণ পুষ্টি উপাদান, সেখানে আছে ভিটামিন, খনিজ লবণ। তো আমরা কাজের উপর ভিত্তি করে পুষ্টি উপাদানগুলোকে তিনটা গ্রুপে ভাগ করতে পারি আমাদের শরীরের কাজের উপর ভিত্তি করে। তো সেটা কি কাজ? তাপ ও শক্তি উৎপাদনকারী খাদ্য পুষ্টি উপাদান, শরীর বৃদ্ধি ও ক্ষয়পূরণকারী পুষ্টি উপাদান এবং রোগ প্রতিরোধকারী পুষ্টি উপাদান। তো সেগুলো আমরা যদি বলি যে তাপ ও শক্তি প্রদানকারী পুষ্টি উপাদান হলো শর্করা এবং তেল চর্বি। শর্করা এবং তেল চর্বি জাতীয় খাবারগুলো আমাদের শরীরে শক্তি বৃদ্ধি করে। আর দেহ গঠনকারী খাদ্য আমরা আমিষকে বলে থাকি, যে আমিষটা আমাদের দেহ গঠন করে থাকে। তো একটা বিষয় আছে যে আমিষটা অনেক ক্ষেত্রে যদি আমি শর্করা এবং তেল চর্বি কম খাই বা না খাই, সেক্ষেত্রে আমিষটা আমাকে শক্তি প্রদান করতে পারে। আর রোগ প্রতিরোধ খাবার আমরা জানি যে ভিটামিন, খনিজ লবণ সম্পর্কিত খাবারগুলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ বৃদ্ধি করে। এখন আমি যদি খাবারের সরাসরি ব্যাখ্যা করি যে কোন খাদ্য গ্রুপটা কোন খাদ্য উপাদানে পড়ছে, তাপ শক্তি উৎপাদন খাদ্যের উদাহরণ যদি আমরা বলি যে শর্করা এবং তেল চর্বি। তো শর্করার মধ্যে কি কি আছে? আমরা জানি যে ভাত, চাল, গম, ভুট্টা, আলু, মিষ্টি আলু, এগুলো হচ্ছে মানে আপনার দানা শস্য। তারপরে যেমন কচু আছে, কচু একটা মাটির নিচে, এটাও কিন্তু শর্করা। পাউরুটি, যেমন যেগুলো তৈরি করা খাবার, পাউরুটি, রুটি, কেক, বিস্কিট, এগুলো আসলে শর্করা জাতীয় খাবার। আর জব, কাউন, চিনা, এগুলো দানা শস্য। আর এগুলো শর্করা জাতীয় খাবার। আরেকটা আছে চিনি জাতীয় খাবার, সেটা কিন্তু শর্করা, যেমন গুড়, চিনি, মধু। তো তেল চর্বিত খাবার কিন্তু আমাদের শক্তি প্রদান করে থাকে, সেগুলো হলো তেল, ঘি, মাখন, চর্বি, নারিকেল।
এই শর্করা জাতীয় খাবার এবং তেল চর্বিজাতীয় খাবার, এই দুই শ্রেণীর খাবারই আমাদেরকে আসলে শক্তি প্রদান করে থাকে, তাপ শক্তি প্রদান করে থাকে। আর শরীর বৃদ্ধি এবং ক্ষয়পূরণকারী খাবারের মধ্যে উদাহরণ হলো আমরা প্রতিদিন যে খাবারগুলো খেয়ে থাকি, যে মাছ, মাংস, দুধ, ডিম, ছোট মাছ, শুটকি মাছ, এগুলো প্রাণীজ আমিষ। আর উদ্ভিজ্জ আমিষের মধ্যে আছে ডাল, সয়াবিন, বাদাম, সিমের বিচি, মটরশুঁটি, কাঁঠালের বিচি। আমি এখন যদি বলি রোগ প্রতিরোধকারী খাবারগুলো কি কি, কোন খাবারগুলো, কোন গ্রুপগুলো খাবারে পড়ছে, সেটা হলো উদাহরণস্বরূপ পুঁই শাক, কলমি শাক, পালং শাক, কচু শাক, সব ধরনের শাক রোগ প্রতিরোধ খাবারের মধ্যে পড়ছে। বিভিন্ন ধরনের সবজি যেমন মিষ্টি কুমড়া, গাজর, টমেটো, এগুলো রোগ প্রতিরোধ খাবার। বিভিন্ন ধরনের ফল, পেয়ারা, লেবু, আমড়া, কমলা, আপেল, আঙ্গুর, বেদানা। তারপরে কিছু কিছু আমিষজাত খাবারও কিন্তু রোগ প্রতিরোধকারী খাদ্য আছে, যেমন দুধ, ডিম, কলিজা, এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান যেমন ভিটামিন, খনিজ লবণ আছে। এগুলো কি করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ফলের মধ্যে আরো আছে যে আম, কাঁঠাল, পেঁপে, আনারস। বলছি যে খাদ্য উপাদান বিভাগে ভাগ করা হয়েছে মুখ্য উপাদান আর গৌণ উপাদান। তো অনুপুষ্টি উপাদানটা কাকে বলবো, যে সাধারণত প্রতিদিন 100 মিলিগ্রামের বেশি অথবা কম, যে খাদ্যটা 100 মিলিগ্রামের বেশি খায় সেটা আসলে মুখ্য পুষ্টি উপাদান। আর যে খাবারটা 100 মিলিগ্রামের কম খায়, যে পুষ্টি উপাদানটা, সেটা গৌণ পুষ্টি উপাদান বা অনুপুষ্টি উপাদান বলে। তো আমাদের মানব শরীরে আসলে পুষ্টির গুরুত্বটা কতটুকু বা প্রভাবটা কি, এই যে আমাদের পুষ্টির যে প্রভাব, সেটা আমরা যে পুষ্টিটা আমাদের কি জন্য দরকার, আমাদের শরীর রক্ষণাবেক্ষণের জন্য দরকার, আমাদের বৃদ্ধি উন্নয়নের জন্য দরকার, আমাদের জীবনকাল দীর্ঘ হওয়ার জন্য দরকার, রোগ প্রতিরোধ করার জন্য দরকার, আমাদের রক্ত গঠন করার জন্য দরকার, বেঁচে থাকার জন্য রক্ত দরকার আছে আমাদের, সেই রক্ত গঠন করার জন্য দরকার, বৃদ্ধি করার জন্য নতুন কোষ তৈরি হতে হবে, আমাদের কোষ কলা তৈরি হতে হবে, সেই কোষ তৈরি হওয়ার জন্য পুষ্টিটা দরকার আছে। আর সর্বোপরি আমাদের শক্তি দরকার। আমি যে এখানে এখানে এসে কথা বলতেছি, এই কথা বলার জন্য যে শক্তি লাগবে সেটা আমাদের খাবারের মাধ্যমে, পুষ্টির মাধ্যমে আমাদের শরীরে আসবে। এখন আমরা পুষ্টি উপাদানগুলো একটু বিস্তারিত আমরা ছবি আকারে দেখি। যে শর্করা, আমরা জানি যে শর্করার মধ্যে আমরা পড়ছে আলু, মিষ্টি আলু, কলা, ভুট্টা, গম, এগুলো সব শর্করাজাতীয় খাবার। তো এই শর্করাজাতীয় খাবারগুলো যদি আমরা কাজকে আমাদের শক্তি প্রদান করে থাকে। তারপরে আমাদের আঁশের অন্যতম উৎস, আমরা জানি যে আমাদের প্রতিদিনের দৈনিক আমাদের শরীরে আঁশ দরকার আছে, কারণ আমাদের পাকস্থলীতে যে খাবারটা বিশ্লিষ্ট হবে, বিশ্লিষ্ট হয়ে পরে উৎসিষ্টাংশগুলো, যেগুলো আবর্জনা আমরা বলি আর কি, সেই খাবারগুলো, সেই খাদ্যের উৎসিষ্টাংশটা শরীর থেকে বের হওয়ার জন্য আমাদের ফাইবার দরকার, আঁশ দরকার। সেই আঁশটা আমাদের শরীর থেকে, এই যে অতিরিক্ত আবর্জনা, যে আমরা 24 ঘন্টা একবার আমাদের শরীর থেকে উৎসিষ্টাংশ বের হতে হবে, বের হওয়ার জন্য ফাইবারটা আমাদের খুবই উপকার করে। তো আমরা সবাই জানি যে শর্করাটা থেকে শক্তি আসে। তাই শক্তি কিভাবে আসে? আমরা সবাই জানি 1 গ্রাম শর্করা থেকে 4 কিলো শক্তি আসে। সেই 4 কিলো শক্তি আমরা 1 গ্রাম শর্করা থেকে পেয়ে থাকি। যদি এর অভাব হয়, শর্করা অভাব হলে কি হবে? আমরা সবাই জানি যে গা ফোলা রোগ নামে একটা আছে, কোয়াশিওর বলা হয়েছে, কোয়াশিওর গা ফোলা রোগ। তো গা ফোলা রোগটা অনেক ক্ষেত্রে শর্করা এবং একটা হাড্ডিসার রোগ শর্করার কারণে হতে পারে। আর অতিরিক্ত গ্রহণের ফলে কি হবে? অতিরিক্ত গ্রহণের ফলে যদি আমরা অতিরিক্ত গ্রহণ করি, তাহলে আমাদের ফ্যাট বা চর্বি আমাদের শরীরে জমা হবে, এতে করে আমাদের ওজন বেড়ে যাবে, আমাদের ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, আমাদের নন কমিউনিকেবল ডিজিজ, অসংক্রামক ব্যাধিগুলো আমাদের হতে পারে, যেমন স্ট্রোক, হৃদরোগ, তারপরে আমাদের আর্থ্রাইটিস, এই আমাদের বড় বড় রোগগুলো হতে পারে। তো আমরা কেন আসলে আমাদের অতিরিক্ত শর্করা খেয়ে আমাদের রোগ বৃদ্ধি করব? তো আমরা চাবো যে প্রয়োজন মতো আমরা শর্করা গ্রহণ করে, সমমত শর্করা গ্রহণ করে, এতে করে আমাদের শরীর ঠিক থাকবে, আমাদের সুষম পুষ্টি, আমাদের শরীরটা স্বাভাবিক থাকবে এবং রোগ প্রতিরোধ বৃদ্ধি পাবে। আমিষ জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার নিয়ে কথা বলবো। তো আমি এখানে দেখাচ্ছি যে মাছ, মাংস, দুধ, ডিম, প্রাণীজ আমিষ, আর ডাল, সিমের বিচি, এগুলো উদ্ভিজ্জ আমিষ। তো আমিষটা শরীরের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন করে। আর আমিষের যদি আমরা অভাব হয়, তাহলে মানুষ খাটো হয়ে যাবে, খাটো হতে পারে, ওজনহীনতা হতে পারে, তারপরে কোয়াশিওর রোগ, যেটা আমি একটু আগে বলছি যে আসলে মানে হাড্ডিসার অবস্থা হতে পারে। অতিরিক্ত আমিষ গ্রহণ করলে আসলে একটু সমস্যা আছে, যে অতিরিক্ত আমিষ গ্রহণ করলে আমি যদি অতিরিক্ত চর্বিজাত খাবার গ্রহণ করি, মাছ মানে গরুর মাংস বা খাসির মাংস, তাহলে আমাদের শরীরে হয়তো আমিষটা ঠিক থাকবে, যে অতিরিক্ত চর্বিটা আমরা আমাদের শরীরে রক্তনালীতে জমা হতে পারে, এতে আমাদের আসলে রক্তনালী যে ব্যাসটা কমে যেতে পারে এবং আমরা অনেক সময় একটু স্ট্রোকে ভুগতে পারি। অর্থাৎ আমরা অতিরিক্ত আমিষ গ্রহণ করা উচিত হবে না, এবং একদম কম আমিষ গ্রহণ করা উচিত হবে না, আমাদের পরিমিত আমিষ গ্রহণ করে আমাদের জন্য উচিত। তো তারপরে আমাদের চর্বি, যে তেল বা চর্বি, আসলে 1 গ্রাম তেল থেকে বা চর্বি থেকে আমরা 9 কিলো শক্তি পেয়ে থাকি। এই জন্য আসলে চর্বিটা শক্তির একটা মানে ঘন একক বলা হয়।
তো আমরা চর্বিত খাবার হিসেবে চর্বিত খাবার হিসেবে আমরা উদ্ভিজ্জ তেল, প্রাণীজ তেল আমরা কথা বলতে পারি। তো উদ্ভিজ্জ তেলের মধ্যে ভালো মানের তেল সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল, সূর্যমুখীর তেল। তো সবচেয়ে আমরা যদি যেহেতু আমরা আবহমান কাল থেকে আমাদের দেশের মানুষ পূর্বপুরুষরা যে সরিষার তেল খেয়ে আসছে, তো আমি এই সরিষার তেল আসলে খাওয়ার জন্য সবাইকে পরামর্শ দেব। গ্রামের মানুষ অথবা আপনাদের জমিতে অথবা আপনার পাড়াপড়শির জমিতে বা সরিষা কিনে নেবেন, কিনে নিয়ে মেশিনে ভাঙে যে তেলটা তৈরি হবে সেটা কিন্তু ভালো মানের তেল, এবং সেটা দিয়ে আপনারা তেলটা আসলে আপনাদের দৈনিক যে খাবারটা তেল দিয়ে রান্না করে খাবেন। তো তেলটা কেন দরকার প্রত্যেক খাবারে, যে আমরা জানি যে ভিটামিন এ, ডি, ই, কে, তো এই ভিটামিনগুলো আসলে তেলে দ্রবীভূত হয়। তো যে কোনো শাকসবজি আমরা যখন রান্না করব অবশ্যই তেল দিয়ে রান্না করতে হবে, তাহলে শাকসবজির যে তেলটা যে ভিটামিনগুলো আছে, ভিটামিন এ, ডি, ই, কে, সেগুলো পানিতে আসবে এবং তেলে দ্রবীভূত হবে। এতে করে ওই খাবারটা তেল সাথে সহ যে ভিটামিনগুলো আমাদের শরীরে গ্রহণ করার ফলে আমাদের ভিটামিনগুলো পেয়ে যাব। আর তেল ছাড়া রান্না করলে কিন্তু ভিটামিনগুলো আমরা শাকসবজি থেকে পেতে পারবো না। অপুষ্টিজনিত অভাব, যদি আমি তেল বা চর্বি কম খাই বা না খাই, তাহলে আমাদের যে ভিটামিন অভাব হবে, যে ভিটামিন এ, ডি, ই, কে, সেগুলো আমাদের শরীরে যাবে না। এতে করে আমাদের ভিটামিন এ এর অভাবে যে রোগ হয় সেই রোগটা হবে, ভিটামিন ডি এর অভাবে যে রোগ হয় সেই রোগগুলো হবে। রাতকানা রোগ হতে পারে, আমাদের আমাদের হাড়গুলো ব্যাকা হয়ে যেতে পারে, হাড়ের গঠন আপনার দুর্বল হতে পারে। তারপরে আমাদের চোখের দৃষ্টি কমতে পারে, আমাদের চুল অনেক সময় কম কম পড়ে যেতে পারে। এই বিষয়গুলো অবশ্যই আমাদের হৃদরোগ হতে পারে, স্থূলতা হতে পারে। আমরা শর্করা জাতীয় খাবার বেশি খাই, চর্বি জাতীয় খাবার কম খাই, তাহলে আমাদের স্থূলতা হতে পারে। তারপরে যেটা আসছে আসলে, তো আমি একটা কথা বলে রাখি যে যে তেলের বিষয়টা আসছে, বাদাম, উদ্ভিজ্জ তেল, বাদাম একটা খুব ভালো মানের তেল, গুড ফ্যাট হিসেবে চিহ্নিত করা হয়। বর্তমানে আমরা পুষ্টিবিজ্ঞানীরা বলে যে আমরা যদি প্রতিদিন কমপক্ষে 10 গ্রাম বাদাম বাদাম খেয়ে থাকি, তাহলে আমাদের যে তেলটা আসবে সেটা অবশ্যই আমাদের শরীরের জন্য নিরাপদ। তেলে যে দুটা গ্রুপ আছে, যে এইচডিএল এবং এসডিএল, এই বাদামের মধ্যে এইচডিএল এর পরিমাণ অনেক বেশি এবং এলডিএল এর পরিমাণ কম। এতে আমাদের হৃদরোগের ঝুঁকি বরঞ্চ মানে বাড়বে না, বরঞ্চ কমবে, হৃদরোগ হবে না। এর জন্য বাদামের তেল কম বেশি সবাই খাওয়া উচিত। তারপরে যেটা আসছে যে মুখ্য খাদ্য উপাদান আঁশ। আমরা সবাই জানি যে আঁশটা একটা পুষ্টি উপাদান নয়, একটা খাদ্য উপাদান, বাট আমাদের শরীরকে ঠিক রাখার জন্য, আমাদের শরীর থেকে অতিরিক্ত টক্সিন, অতিরিক্ত বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার জন্য, আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের দ্রব্য জমা আছে যেগুলো আমাদের শরীরের ক্ষতিকর, আমাদের যে অক্সিডাইজড ফর্মে যে আমাদের অ্যান্টি অক্সিডেশন হচ্ছে, সেই অক্সিডেশনটাকে রিডিউস করার জন্য, কমানোর জন্য অ্যান্টি অক্সিডেন্ট সবজির মধ্যে প্রচুর পরিমাণে আছে, আর্যত খাবারের মধ্যে আছে। আমরা প্রতিদিন অবশ্যই আমাদেরকে আর্যত খাবার গ্রহণ করতে হবে। এই জন্য আমরা বলি যে প্রতিদিন কমপক্ষে 100 গ্রাম শাক, 200 গ্রাম সবজি এবং 100 গ্রাম ফল, মোট 400 গ্রাম শাক সবজি খাওয়া উচিত। এতে করে আমাদের আঁশটা আমাদের শরীরে যাবে, আমরা সহজে রোগাক্রান্ত হব না। এবং সেই এই আর্যত খাবারের মধ্যে কি আছে, কোলেস্ট্রলটা কমাবে, আমাদের শরীরে কোলেস্ট্রলের পরিমাণ কমিয়ে দেবে এবং আমাদের ওজনটাকে হ্রাস করবে এবং আমার হজমের সহায়তা করবে, যেটা আমাদের গ্যাস্ট্রিক আলসার যে যে কোষ্ঠকাঠিন্য ভাবটা আমার কমাবে, উচ্চ রক্তচাপ কমাবে। এখন আসি আমরা অনুপুষ্টি উপাদান। অনুপুষ্টি উপাদানের মধ্যে আছে ভিটামিন, খনিজ লবণ। তো প্রথমে ভিটামিনের কথা বলি, ভিটামিন এ। আমরা সবাই জানি যে আমাদের ভিটামিন এ, যে রঙিন শাকসবজি ফলগুলোর মধ্যে ভিটামিন এ প্রচুর পরিমাণে আছে, যদিও এগুলো উদ্ভিজ্জ মানে ভিটামিন এর উৎস। তো সবচেয়ে বেশি ভিটামিন এ আছে প্রাণীজ উৎসে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা ডিমের কুসুম, মলা মাছ খেতে পারি ভিটামিন এ এর জন্য। সরাসরি ভিটামিন আমাদের শরীরে গ্রহণ করতে পারে। এর কাজ কি, দৃষ্টিশক্তি বাড়াবে, শরীরের বৃদ্ধি উন্নয়ন করবে, রোগ প্রতিরোধকতা বৃদ্ধি করবে, হাড়ের গঠন বৃদ্ধি করবে ভিটামিন এ এর কারণে। তো যদি ভিটামিন এ আমাদের শরীরে কম থাকে বা না থাকে, তাহলে আমাদের রাতকানা ভাব হতে পারে। রাতকানা মানে হচ্ছে একটা শিশু বা একটা ছেলে মেয়ে রাতে কম দেখে, দিনের বেলাও তার দৃষ্টিশক্তি অভাব হতে পারে, রাতের বেলা আসলে খুবই কম দেখবে, ঝাপসা দেখবে। এতে করে তার লেখাপড়া বিঘ্নিত হবে। তারপরে খরবাকিতে হবে, একটা ছেলে বা মেয়ে বাটো মানে খাটো হয়ে যাবে, খরবাকিতে মানে খাটো হয়ে যাবে ভিটামিন এর অভাবে। তারপর রোগ প্রতিক্ষমতা হ্রাস করবে। তো রোগ প্রতিক্ষমতা হ্রাস থেকে বৃদ্ধি করার জন্য, আমরা যদি রোগ প্রতিক্ষমতা বৃদ্ধি পাই, সেক্ষেত্রে আমাদের এই রঙিন শাকসবজি ফলমূলগুলো খেতে হবে। আর তাহলে দুটো সোর্স থেকে আমরা মলা মাছ, আমরা কলিজা, আমরা ডিমের কুসুম খাবো। আর রঙিন শাকসবজির মধ্যে পাকা পেঁপে, পাকা আম, ফলমূল, পাকা আম, পাকা কলা, তারপরে আমাদের গাজর, মিষ্টি কুমড়া এবং লাল শাক, শাকের মধ্যে লাল শাক, পালং শাক, পুঁই শাক, এগুলো খেতে পারি। এতে করে আমাদের ভিটামিন এর অভাব পূরণ হবে। ভিটামিন ডি যদি আসি আমরা, যে আমরা ভিটামিন ডি জানি যে আমাদের রোগ প্রতিরোধ বৃদ্ধি করে। বর্তমান যে করোনাকালীন বা যে কোনো রোগের বিরুদ্ধে আসলে ভিটামিন ডি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে আমাদের দেহের অন্ত্রে যে ক্যালসিয়াম আমাদের
প্রতিটা মানুষের জন্য দৈনিক ক্যালসিয়াম গ্রহণের দরকার আছে, আমাদের হাড়কে শক্ত করার জন্য, আমাদের দাঁতকে শক্ত করার জন্য। তো এই হাড় দাঁত শক্ত রাখার জন্য ক্যালসিয়াম দরকার। তো আমাদের শরীরে ভিটামিন ডি না থাকে তাহলে কিন্তু এই ক্যালসিয়াম পরিশোধন হবে না। সেই ক্ষেত্রে ভিটামিন ডি সম্পর্কিত খাবারগুলো আমরা খেতে হবে। আমরা সবাই জানি যে সূর্যের আলো হচ্ছে ভিটামিন ডি ভালো উৎস, যে আমরা প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা, আমাদের আধা ঘন্টা কমপক্ষে ভিটামিন সূর্যরশ্মি থাকতে হবে। যতটা সম্ভব আমাদের মানে খালি চামড়াতে সূর্যের আলো লাগাতে হবে। এটা যদি সম্ভব হয় সকাল 10টার পর থেকে দুপুর 3টা পর্যন্ত এই সময়ের মধ্যে আধা ঘন্টা সময় আমরা রোদে থাকবো। আমাদের যতটুকু আমাদের খালি গায়ে থাকা যায় আর কি, এটা শিশু হোক, কিশোর হোক, বৃদ্ধ হোক, রাখতে হবে। এতে করে সরাসরি রোদে অতিবেগুনি রশ্মিটা আমাদের শরীরে যে হেপাটি হাইড্রোক্সি কোলেস্ট্রল আছে, সেই কোলেস্ট্রলের উপস্থিতিতে আমাদের চামড়ার ত্বকের নিচে ভিটামিন ডি তৈরি হবে। আরও উৎস আছে যে মাছের কলিজা, মাছ, দুধ, ডিমের কুসুম। ডিমের কুসুম ভিটামিন ডি একটা ভালো উৎস। তো আমরা সবাই জানি যে এখানে ডিমের কুসুম আছে, মাছ আছে, কলিজা আছে, এগুলো ভিটামিন ডি একটা ভালো উৎস, সেকেন্ডারি উৎস। এজন্য আজকে যে আমাদের বাংলাদেশে গার্মেন্টসের অনেক গার্মেন্টস আছে, অনেক ছেলে মেয়েরা ওখানে চাকরি করে। তা আমি ওদেরকে বলবো যে আপনারা গ্রামের মানুষ যারা আছে তাদেরকে বলবো যে প্রতিদিন কমপক্ষে একটা ডিম যেন খাওয়া হয় কুসুম সহ। এতে করে আপনার ভিটামিন এ এবং ভিটামিন ডি এর অভাব পূরণ হবে এবং আরও অন্যান্য পুষ্টি উপাদানগুলো আপনার শরীরে আসবে। এতে করে একটা কিশোর বা কিশোরী, তার যে মানসিক বিকাশ, তার যে দৈহিক বৃদ্ধি, তার যে লেখাপড়ার প্রতি আসলে আগ্রহ, এগুলো বৃদ্ধি পাবে। আর যদি এর অভাব হয় ভিটামিন ডি এর, তাহলে পেশিগুলো সংকোচ হয়ে যাবে, পেশিগুলো ভেঙে যেতে পারে। তারপরে খরপ্রাকৃতিক, এটার কারণে খরপ্রাকৃতিক হতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করবে। বর্তমান করোনাকালীন অবস্থা ভিটামিন ডি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধক একটা ভিটামিন, এবং এটা আমাদের প্রতিদিন খাওয়া উচিত। তারপরে ভিটামিন ই, এটাও একটা ভিটামিন যেটা আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে আমাদের কোষের গঠন, আমরা যে বৃদ্ধি হবে, যে কোষটা গঠন করার জন্য ভিটামিন এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যান্টি অক্সিডেন্ট, আমরা সবাই জানি যে আমাদের প্রতিদিন শরীরে বিভিন্ন ধরনের জারণ বিক্রিয়া হয়ে থাকে। তো জারণ বিক্রিয়ার ফলে কিছু অক্সিজেন জাইমান অক্সিজেনে রূপান্তরিত হয়, যে অক্সিজেনটা আমাদেরকে যদি কোনো কোষের মধ্যে আক্রমণ করে তাহলে সেই জাইমান অক্সিজেনটা আমাদের কোষকে বৃদ্ধি করবে। এতে আসলে ক্যান্সারের একটা পূর্ব উৎস হিসেবে কাজ করে। তো সেই অ্যান্টি অক্সিডেন্ট, এই ভিটামিন ই একটা অ্যান্টি অক্সিডেন্ট, আমরা সবাই জানি যে এজন্য ভিটামিন ই সমৃদ্ধ খাবারটা আমাদের প্রতিদিন পরিমাণ মতো খেতে হবে। এতে করে আমাদের যে আমাদের শরীরে যে অস্বাভাবিক বৃদ্ধি, যে কোষের অস্বাভাবিক বৃদ্ধি, যে ক্যান্সার একটা হওয়ার সম্ভাবনা খুবই কম হবে। তো সেই কোথায় আছে খাবারগুলো? আমাদের পাতা জাতীয় সবজির মধ্যে আছে, যেমন সবুজ শাকসবজির মধ্যে আছে, বাদামে আছে, ডিমের কুসুমে আছে, দুধের চর্বিতে আছে, আস্ত দানাদার শস্য, আমরা সবাই জানি আস্ত দানাদার শস্য বলতে আস্ত যে গম, আস্ত ভুট্টা, এই খাবারগুলো আমরা গুঁড়া করে খেতে পারি, তাহলে ভিটামিন এটা পেয়ে যাব। তাছাড়া সূর্যমুখী তেলে ভিটামিন ই আছে, টমেটোতে, মিষ্টি আলুতে ভিটামিন ই আছে। তো এর যদি অভাব হয় তাহলে একটা শিশু রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। আমরা সবাই জানি ভিটামিন এর অভাবে রক্ত স্বল্পতা, রক্ত পরিমাণ কমে যায়, আমাদের যে পেশি যে অস্বাভাবিকতা এটা আসতে পারে, আমাদের শরীরে চুলকানি হতে পারে, আর বডি ফ্লুইড বা শরীরে যে তরল পদার্থ সেটা জমা কম হবে। এতে করে আমাদের রক্তটা সহজে আমাদের পুরো শরীরে সার্কুলেট করতে পারবে না বা কম করবে আগে। তো আমাদের প্রতিদিনই ভিটামিন ই, যেমন এখানে বাদাম দেওয়া আছে, বাদামে কিন্তু ভিটামিন ই একটা ভালো উৎস। এই জন্য প্রতিদিন আসলে একটা মানুষের, সুস্থ স্বাভাবিক মানুষের বাদামের উপরে যে ভিতরে যে খোসা আছে, একটা পাতলা একটা চামড়া আছে, এটা সহ রঙিন চামড়া সহ খাওয়া উচিত। তো তারপরে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। আমাদের যদি কোনো জায়গা কেটে যায় তাহলে রক্তটা পড়া বন্ধ করার জন্য ভিটামিন কেটা খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অনেক শিশু, অনেক ছেলে বা অনেক মানুষ দেখছি আমি যে রক্ত কেটে গেছে বা কোনো কারণে পড়ে গেছে, রক্ত পড়া বন্ধ হচ্ছে না, ভিটামিন কে এর অভাবে এটা হতে পারে। তো এই যে বিভিন্ন শাকসবজির মধ্যে আছে, যেমন ব্রকোলি, বাঁধাকপি, লেটুস পাতা, পালং শাক, মটর। তাছাড়া দুধের মধ্যে আছে, পনিরের মধ্যে ভিটামিন কে আছে। এটার অভাবে যে হোমিওপ্যাথি যে বলছি যে কোনো একটা জায়গা কেটে গেলে বা কোনো ব্লিডিং হলে সেটা বন্ধ হতে দেরি হয় বা হয় না সহজে। আর বয়স্ক লোকের মাথার হাড় ক্ষয় হয় ভিটামিন কে এর অভাবে। ভিটামিন বি, পানির দ্রবণীয় ভিটামিন বি বিভিন্ন ধরনের আছে, ভিটামিন থিয়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, পাইরিডক্সিন, ফলিক অ্যাসিড, এগুলো ভিটামিন বি এর বিভিন্ন গ্রুপ আছে। তো আমরা সবাই জানি যে থিয়ামিন, যদি আস্ত গম আমরা খেতে পারি, আস্ত চাল খেতে পারি, তার উপরে যে একটা লেয়ার আছে কুড়াল, সেটার মধ্যে ভিটামিন বি ওয়ান থিয়ামিনটা আছে। তো আমরা আস্ত গম থেকে আটা তৈরি করে আটা খাবো।
আর যদি সম্ভব হয় তা চালকে পরিষ্কার করব যেন কিছু কুড়াসহ থাকে আর কি, তাহলে ভিটামিন বি 1 থিয়ামিনটা আমাদের থাকবে। তাছাড়া এর অভাবে আমরা যদি বলি ভেরি ভেরি রোগ হয়, যে শরীর পাতলা হয়ে যায়, ক্ষুধাহীনতা, মানে কোনো ক্ষুধা লাগবে না এটার অভাবে, তারপরে দেহ কোষে জমা হওয়া, হৃদপিণ্ডে আঁকা বড় হয়ে যাবে, এগুলো হতে পারে। তো আমরা ভিটামিন বি 2 সবাই জানি যে রিবোফ্লাভিন, ভিটামিন বি 2 এর অপর নাম রিবোফ্লাভিন। তো সেই ক্ষেত্রে এটা আসলে খুব মানে ভালো সোর্স হলো আমরা দুধের মধ্যে পেতে পারি, ডিমের মধ্যে কলিজা, দই, সবুজ শাকসবজির মধ্যে ভিটামিন বি 2 পাওয়া যায়। আর ভিটামিন বি 3 সেটাও ভালো উৎস দুধ, আস্ত শস্য, মাছ, মাশরুমে ভিটামিন বি 3 পাওয়া নিয়ে আসেন যেটা বলে। তো এর অভাব যদি হয় চর্মরোগ হতে পারে, বিয়ের অভাবে অনেক সময় চর্মরোগ হতে পারে, আমাদের খুশলি বা খুসপাসরা আমাদের চর্মরোগ এগুলো হতে পারে, ডায়রিয়া হতে পারে। যে দেখা যাচ্ছে কোনো একটা শিশু যদি ডায়রিয়া হয় তাহলে এই ভিটামিন বি এর অভাব হতে পারে, কারণ ডায়রিয়ার কারণে শরীর থেকে ভিটামিন ডি চলে যায়। স্মৃতিভ্রঙ্গ হতে পারে, যে দেখা গেল যে ভিটামিন বি 2 এর অভাব, বি 3 এর অভাবে স্মৃতি অনেক সময় মনে করতে পারে না। তো ভিটামিন বি 6 এটা আসলে সবুজ শাকসবজির মধ্যে আছে, বিশেষ করে মিষ্টি কুমড়া, বাঁধাকপি, ফুলকপি, তাছাড়া মাংসের মধ্যে ভিটামিন বি 6 আছে। ফুলেট এটা খুব গুরুত্বপূর্ণ ভিটামিন, ফলিক অ্যাসিড। তো এই ফলিক অ্যাসিড আমরা যদি আমাদের শরীরে কম থাকে তাহলে এনিমিয়া, রক্ত স্বল্পতা হতে পারে, যে এনিমিয়া আমাদের রক্তের অভাব হলে যেটা হয়। তো এই যে ভিটামিন ফলিক অ্যাসিডটা আমাদের মাংসের মধ্যে আছে, তারপরে আমাদের সবুজ শাকসবজির মধ্যে আছে, সিমের মধ্যে আছে, দানা শস্যের মধ্যে আছে, আর ভুট্টার মধ্যে আছে। ওকে, আমরা অনেক কিছু আসলে ভিটামিনের কথা বলছি, এখন আমাদের অনুপুষ্টি উপাদান, যেটা আমাকে বলি যে খনিজ লবণ। খনিজ লবণ নিয়ে একটু কথা বলে, যে আমরা সবাই জানি যে প্রতিদিন আমাদের অনেক ধরনের খনিজ লবণ লাগে, যেমন ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এই খনিজ লবণগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ দরকার, মানে প্রতিদিন দরকার। তো ক্যালসিয়াম যদি আমি বলি যে আমাদের প্রতিদিন এই যে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম আমাদের প্রতিদিন দরকার একটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য। তো সেটা আসলে বিভিন্ন বয়স অনুসারে কম বেশি হতে পারে। তো এই যে ক্যালসিয়ামটা আমাদের যে হাড়কে শক্ত রাখে, দাঁতকে শক্ত রাখে, এই ক্যালসিয়ামটা আমাদের হাড় দাঁত গঠনে সহায়তা করে, আমাদের হৃৎপিণ্ড, রক্ত জমাট বাড়তে সহায়তা করে, রোগ প্রতিরোধ বৃদ্ধি করে। তো এই উৎস হলো আসলে গাঢ় সবুজ শাকসবজির মধ্যে ক্যালসিয়াম আছে, শুটকি মাছের মধ্যে ক্যালসিয়াম আছে, চিংড়ি মাছে আছে, শিম জাতীয় যে বীজ, মসুর ডাল, ঢেঁড়স, এগুলোর মধ্যে ক্যালসিয়াম আছে। তো এই যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে আমাদের অস্টিওপোরোসিস নামে একটা রোগ আছে, যা বিশেষ করে বয়স্কদের হয়ে থাকে, যে আমাদের হাড়টা ছিদ্র হয়ে যায়, হাড়টা দুর্বল হয়ে যায়, যদি কোনো কারণে সে পড়ে যায় তখন হাড়টা ভেঙে যেতে পারে। এজন্য বয়স্কদের অবশ্যই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রতিদিন খাওয়া উচিত। অস্টিওমেলেশিয়া মানে হাড়টা দুর্বল হওয়া, অস্টিওমেলেশিয়া, উচ্চ রক্তচাপ হতে পারে। আয়রন একটা খুবই গুরুত্বপূর্ণ খনিজ লবণ, যে আয়রন অভাবে রক্তের অভাব হতে পারে, আমাদের শরীরে রক্তস্রাব দেখা দিতে পারে। তারপরে অতিরিক্ত মাত্রা ক্লান্তি হতে পারে, যে ক্লান্তির কারণে একটা শিশু বা একটা কিশোর বা যে কোনো বয়সে একটা গর্ভবতী মা, সে আয়রনের অভাবে সে কিন্তু ক্লান্তি বোধ করে, সে ঠিকমতো কাজ করতে পারে না, তখন তাকে অবশ্যই আয়রন সমৃদ্ধ যে খাবারগুলো আছে এগুলো গ্রহণ করতে হবে। রক্তে অক্সিজেন প্রস্থানের কাজটা কিন্তু আয়রন করে থাকে, যাতে করে আমাদের পুরো শরীরে ব্লাড যে সার্কুলেশন করে সেই কাজটা আয়রন করে থাকে। তো আয়রনের মধ্যে হিমোগ্লোবিন আছে, যে রক্ত লাল কণা হিমোগ্লোবিন। তো সেই হিমোগ্লোবিনে আয়রন সমৃদ্ধ খাবারটা বেশি যদি আমরা খেয়ে থাকি তাহলে হিমোগ্লোবিনটা মানে বেশি পরিমাণ তৈরি হবে, তখন রক্তটা লাল হবে। রক্ত লাল হওয়া মানে হচ্ছে মানুষের রক্তর পরিমাণ বৃদ্ধি পাওয়া। তো আপনারা যারা গ্রামের মানুষ, যাদের ছেলে মেয়ে আছে, বয়স্ক লোক আছে, অথবা গর্ভবতী মা, প্রসূতি মা আছে, যে কোনো বয়সের কিন্তু আয়রন অভাব হতে পারে। বিশেষ করে বয়সন্ধিকালের পর থেকে আয়রনটা অভাব শুরু হয়, যে একটা মেয়ে যখন 12 বছর থেকে শুরু হয় বয়সন্ধি, 13, 14, 15 বছর। তো প্রতি মাসে আসলে নির্দিষ্ট পরিমাণ একটা পিরিয়ড হয়, অথবা মাসিক আমরা যেটা বলি ঋতুস্রাব। তো সেই কারণে আমাদের শরীর থেকে রক্ত বের হয়ে যায়। তো রক্ত বের হওয়া যাওয়া মানে হচ্ছে রক্ত আবার আমাকে শরীরে আনতে হবে, কিসের মাধ্যমে? নিঃসন্দেহে খাবারের মাধ্যমে। তো খাবারটা কি আছে আসলে আয়রন সমৃদ্ধ খাবারটা যদি আমরা বেশি পরিমাণে খেতে পারি তাহলে আমাদের শরীরে রক্তটা অভাব হবে না, একটা মেয়ে অসুস্থ হবে না, মানে রক্ত স্বল্পতা ঘটবে না। তো আয়রন সমৃদ্ধ খাবারগুলো আমরা সবাই যে লাল মাংস আয়রন সমৃদ্ধ খাবার, লাল মাংসে প্রচুর পরিমাণে আয়রন আছে, ডিমের কুসুমে আছে, কলিজায় আছে, মুরগি মাংসে আছে, বাদামে আয়রন আছে, তারপরে আপনার বিভিন্ন ধরনের সবজি যেমন মসুর ডাল, মটর, সিম, এগুলোর মধ্যে আয়রন আছে। তো সেই আয়রন সমৃদ্ধ খাবারগুলো প্রতিবেলা আমাদের খাওয়া উচিত। আর পটাশিয়াম একটা গুরুত্বপূর্ণ খনিজ লবণ, আমাদের শরীরে যদি পটাশিয়াম অভাব হয় আমাদের
রক্তচাপ বেড়ে যেতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে। সেক্ষেত্রে পটাশিয়াম আমাদের খেতে হতে পারে। হৃৎপিণ্ডের পেশিকে সচল রাখার জন্য পটাশিয়াম খুব গুরুত্বপূর্ণ। রক্তচাপকে নিয়ন্ত্রণ করার জন্য পটাশিয়াম খুব গুরুত্বপূর্ণ। স্ট্রোক থেকে বাঁচার জন্য ক্যালসিয়াম, পটাশিয়াম এবং সোডিয়ামের যে ব্যালেন্স এটা ঠিক রাখার জন্য আসলে পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলো আমাদের প্রতিদিন খেতে হবে। যেমন কলা একটা পটাশিয়াম সমৃদ্ধ খুব ভালো মানের খাবার, ডাবের পানি, এগুলো আমাদের প্রতিদিন, আপেল, অ্যাভোকাডো, শাকসবজি, মটর, দই, এগুলো আমরা খেতে পারি। তো আয়োডিন একটা মানে খনিজ লবণ, যেটা আসলে আমাদের মাটিতে, আমাদের গাছে, শাকসবজিতে আয়োডিন অভাব খুবই, মানে আয়োডিন অভাব বেশি নাই। তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনাদের সবার প্রতি, যে আপনারা যারা গ্রামের মানুষ বা শহরের মানুষ সবার প্রতি, যে প্রতিদিন আয়োডিন সমৃদ্ধ খাবার, সামুদ্রিক খাবার খেতে হবে। সপ্তাহে অন্তত 2 বার আপনারা সামুদ্রিক মাছ অথবা সামুদ্রিক শুটকি আপনারা খাবেন, আপনার পরিবার সবাইকে নিয়ে খাবেন। তাহলে আয়োডিনটা আপনার শরীরে যাবে। এতে করে আপনার শিশু, আপনার কিশোর, আপনার স্কুল পড়ুয়া বাচ্চাটা মেধা বিকাশ হবে এবং আপনার ছেলে মেয়ে মেধাবী হবে, জাতি আসলে শিক্ষিত হবে। এবং এতে করে আপনার পরিবার কোনোদিনই আর্থিক অনটনে আসবে না। সে লেখাপড়া করতে পারবে, সে চাকরি পাবে অথবা সে কোনো ব্যবসা করতে পারবে। এই জন্য মেধা ছাড়া আসলে আমাদের কোনো একটা লোক আসলে অকমান্য হবে, কোনো কাজ করতে পারবে না মেধা ছাড়া। সেই জন্য মেধার জন্য তাকে স্মৃতিশক্তির জন্য আয়োডিনযুক্ত খাবারটা প্রতিদিন খেতে হবে। তো আমরা যদি সরাসরি সামুদ্রিক মাছ খাই অথবা আমরা আয়োডিনযুক্ত লবণ খেতে পারি, তাহলে আয়োডিনটা আমরা পাবো আর কি। তারপরে জিঙ্ক একটা বড় একটা গুরুত্বপূর্ণ খনিজ লবণ। আমাদের শিশুরা যদি ডায়রিয়া অভাবে মানে ডায়রিয়া হয়, তখন কিন্তু ডাক্তাররা আসলে জিঙ্ক সিরাপ দিয়ে থাকে, জিঙ্ক ট্যাবলেট বড়রা খেতে পারে। কিন্তু আমরা যদি খাদ্যের মাধ্যমে এটা আমরা সরাসরি গ্রহণ করি, খাবারের মাধ্যমে, তাহলে আমরা জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো আমরা খেতে পারি। যেমন বিভিন্ন ধরনের বীজ, মিষ্টি কুমড়ার বীজ, আমরা যদি বলি সজনা, ডিম, মাংস, দুধ, তারপরে বাদাম, এগুলা মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে। সেই জিঙ্কগুলা খাবারগুলো খেলে আমাদের শিশুরা, ছেলেমেয়েরা খরবাকিতে হবে না, খাটো মানে একটু বড় লম্বা হবে এবং ত্বকের দাগ সৃষ্টি হবে না, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং স্মৃতিশক্তি হ্রাস পাবে না, অথচ বৃদ্ধি পাবে। আর যদি অভাব হয় তাহলে কিন্তু আমাদের ছেলেমেয়েরা ছোট হয়ে খাটো হয়ে যাবে, স্মৃতিশক্তি অভাব হবে। তো এখন এই যে অনেকগুলা বিষয় নিয়ে আমরা কথা বললাম, নিঃসন্দেহে আসলে সব ধরনের পুষ্টি উপাদান, তার যে উৎস, তার কি কাজ, তার কি অভাব হয়, সে কথা বললাম। এখন আমরা এই সবগুলো খাবার নিয়ে সুষম খাদ্য তৈরির বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা সবাই জানি যে যে খাদ্যে প্রতিদিনের শারীরিক চাহিদা অনুযায়ী সকল প্রকার পুষ্টি উপাদান পরিমিত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে। তো শরীরের চাহিদা অনুযায়ী, চাহিদার কি আসলে, সে বয়স, সে কত বয়সে, শিশু না কিশোর কিশোরী না গর্ভবতী, সে কি বয়স্ক লোক না বৃদ্ধ লোক, সেটা বয়স। লিঙ্গ, সে কি মেয়ে না ছেলে না মহিলা না পুরুষ, সেই অনুসারে কম বেশি হতে পারে। পেশা, সে কি হালকা পরিশ্রম করে বা অফিসে কাজ করে, নাকি মাঝারি পরিশ্রম করে, নাকি হেভি পরিশ্রম করে, যেমন মানে কঠোর পরিশ্রম, রিক্সা চালক নাকি শ্রমিক। তো এই তার ভিত্তি করে কিন্তু আসলে সুষম খাবারের যে পরিমাণ চাহিদার কম বেশি হবে। তো সুষম খাবারটা আসলে যদি তার শরীরের ওজন ঠিক থাকে, যে পরিমাণ আমার খাবার দরকার দৈনিক খাদ্য চাহিদা, সেই পরিমাণ যদি আমি গ্রহণ করতে পারি, তাহলে বলা যায় যে আমাদের শরীরটা সুষমভাবে চলতেছে, আমাদের ওজনটা অতিরিক্ত নাই এবং ওজনটা কমও নাই। তো এটা হচ্ছে সুষম খাদ্যের আসলে মূল নীতি আর কি। যে পরিমাণ খাদ্য আমাদের চাহিদা আছে, ঠিক সেই পরিমাণ খাবার যখন গ্রহণ করতে পারে, তাহলে আমাদের সুষম, আমাদের শরীর ঠিক থাকবে। তো এটা একটা আমরা পিরামিড যদি বলি, উল্টা পিরামিড। তো এখানে বেশি পরিমাণ খাবার আছে আমরা শর্করাজাত খাবার। আমরা একটু বলে রাখি যে আমরা শর্করাজাত খাবার পরিমাণে বেশি খাই, যা আমাদের মোট খাবারের 60% শর্করাজাত খাবার, শক্তি শর্করাজাত খাবার থেকে আসে। তারপরে আমরা যেটা বেশি খাই ফলমূল, শাকসবজি। তারপরে তারপরে কমতেছে পর্যায়ক্রমে এখানে দুধজাত খাবার, এখানে মাছ, মাংস, ডিম। আর তার সবচেয়ে কম হচ্ছে তেল, চর্বি, মিষ্টিজাত খাবার। এবং সবচেয়ে আরো কম হচ্ছে লবণ। আমরা লবণ মাত্র 1 চামচ লবণ দৈনিক আমাদের খাওয়া উচিত, এটা 5 গ্রাম বলা হয়। তো আমরা যদি প্রতিদিন বৈচিত্র্যপূর্ণ খাবার তৈরি করতে পারি একটা প্লেটে, যদি আমার একটা প্লেট হয়, তাহলে বিভিন্ন ধরনের 5টি গ্রুপ হতে পারে। তাহলে কি হবে, ফল ও সবজি থাকতে পারে আমার প্লেটের মধ্যে। শর্করা, আমি যেটা এতক্ষণ কথা বললাম, ভাত বা রুটি, আলু মিশ্রিত থাকবে শর্করা। তারপর ডেইরি, ডেইরি মানে দুধ অথবা দুধের তৈরি কোনো খাবার, দই থাকতে পারে। আমিষ, মাছ, মাংস, দুধ, ডিম। এবং সুগার এবং ফ্যাট। সুগার মানে হচ্ছে আপনার চিনি, মধু, মিষ্টি, আর তেল, চর্বি। তো এই সমন্বয়ে যদি খাবারটা তৈরি হয়, তাহলে আমাদের সুষম খাবার তৈরি হবে। ঠিক একই জিনিস, এটা আরেকটু বিস্তারিত দেখানো হয়েছে।
এটা শাকসবজি, এখানে সব শর্করা জাতীয় খাবার, এখানে আমিষ জাতীয় খাবার, এখানে মাছ মাংস, যাই হোক তো এইগুলাই চর্বি জাতীয় খাবার আছে। তো এখন একটা সংক্ষেপে একটা জাস্ট আমি একটা ফর্মুলা দেখাইছি যে তিনটা যে খাদ্য গ্রুপ আছে, শক্তিদার খাবার, গঠনকারী খাবার, রোগ প্রতিরোধ খাবার। ফর কোন একটা এক্সাম্পল আমি দেখাই যে চালের সাথে তুমি ডাল মিশাই, সাথে চাল হয়েছে শর্করা খাবার থেকে আসছে, আর দেবগঠনকারী খাবার ডাল, ডিম, মাছ, মাংস, ডাল অথবা যে কোনো একটা, সাথে রোগ প্রতিরোধ খাবার শাকসবজি। তাহলে চাল, ডাল যোগ ডিম, শাকসবজি মিলিয়ে আমাদের যে একটা খাবার তৈরি হবে, তাহলে ডিম, মাছ, মাংস সমেত খিচুড়ি, একটা খিচুড়ি তৈরি হবে। সেই খিচুড়িটা একটা চূড়ান্ত খাবার, সুষম খাবার হবে। ঠিক আরো অনেক উদাহরণ আছে, যেমন আমি যদি চালের সাথে দুধ যোগ করি এবং সেই দুধের সাথে কলা যোগ করি, তাহলে তিন গ্রুপ থেকে, শক্তিদার খাবার থেকে আসলো, দেহগঠনকারী খাবার থেকে আসলো, রোগ প্রতিরোধী খাবার থেকে আসলো, তাহলে একটা সুন্দর একটা দুধ ভাত হয়েছে, দুধ কলা ভাত। এটা শিশুর জন্য, বয়স্ক মানুষের, যে কোনো গর্ভবতী নারীর জন্য এই সুষম খাবারটা তৈরি হলো। বিভিন্ন গ্রুপ থেকে খাবার নিয়ে আমরা সুষম খাবার তৈরি করতে পারি, যে খাবারটা আমাদের প্রতিদিনকার জন্য, প্রতিবেলার জন্য গুরুত্বপূর্ণ। যে গমের আটা, গমের আটা, চালের, বেসন, আমরা যদি এখানে গমের আটা যদি নেই আমরা শক্তিদার খাবার, বেসন যদি নেই, যেহেতু বেসনটা ডাল থেকে তৈরি হয়েছে, দেহগঠনকারী খাবার, আমিষ, আর রোগ প্রতিরোধ খাবার শাকসবজি, তাহলে একটা কি হলো, নিরামিষ একটা অমলেট হলো। তো অমলেটটা আমরা এই প্রক্রিয়া তৈরি করে আমরা খেতে পারি, এতে করে আমাদের সুষম খাবার তৈরি হবে। এখন আমি আসি, এ পর্যন্ত সব ধরনের খাবারের কথা বলা, সুষম খাবারের কথা বলা হয়েছে। এখন যদি আমি বলি যে আমি কি খাবো, মানে ফলিত পুষ্টি মানে হয়েছে আসলে খাদ্যভিত্তিক পুষ্টি। আমি প্রতিদিন প্রতিবেলা কি খাবার খাবো যদি সেটা আমি এখানে বর্ণনা করি, তাহলে প্রতিদিনের খাবারের মেনু। তো আমরা জানি যে আমরা দৈনিক তিনটা মূল খাবার খেয়ে থাকি, সকালের খাবার, দুপুরের খাবার, রাত্রের খাবার। তো সকালের খাবারটা যদি আমি এখানে বর্ণনা করি, যে সকালে আমরা রুটি খেতে পারি অথবা পাউরুটি খেতে পারি, সাথে মিশ্র সবজি, ডিম, যেটা আমি ডিম একটা আমিষ, ডিম থাকতে পারে, ডাল থাকতে পারে, সাথে ফাইবার মানে খাদ্য আসার জন্য ফল বা ফলের রস থাকতে পারে, শাকসবজি, মিশ্র সবজি থাকবে। তো এই যে একটা খাবার, এই সকালের খাবারটা, এটা কিন্তু একটা পরিপূর্ণ একটা আমি বলবো সুষম খাবার। তো এটা সকালে আমরা, আমি যদি সময়টা বলে দিই, যে আমরা সকাল 8টার মধ্যে আসলে এই খাবারটা, গ্রামের মানুষ আপনারা সবাই কিন্তু খুব ভোরে 6টা 7টার মধ্যে খাবার খেয়ে থাকেন। তো 8টার পরে কোনো যেন খাবারটা না খাওয়া হয়, 8টার মধ্যে খেতে হবে। তো আমরা সবাই জানি যে আসলে প্রতি 3 ঘন্টা পরে পরে কিন্তু আমাদের আসলে কিছু না কিছু খাওয়া উচিত, কারণ 3 ঘন্টা পর্যন্ত যে কোনো খাবার আমাদের পাকস্থলী থাকে, 3 ঘন্টার মধ্যে সব খাবারগুলো হজম হয়ে যায়। তো সেই জন্য সকালে যদি 8টা ধরে দেয়, তাহলে 3 ঘন্টা পরে 11টা হয়। তো 11টার সময় আমরা হালকা একটা নাস্তা বানাতে পারি, সকালে হালকা নাস্তা। তো সেইটা কিন্তু আমরা বাংলাদেশের মানুষ কিন্তু চা, কফি খায়। তাহলে মূল খাবারের সাথে কিন্তু চা কফিটা দেওয়া হয়নি। মূল খাবার একটু পরে, অবশ্যই আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আমরা হালকা নাস্তা খাওয়ার সময় যদি চা কফি খেয়ে থাকি, তাহলে কিন্তু এটা খুব ভালো হয়, কারণ চায়ের ভিতরে যে উপাদানটা আছে সেটা কিন্তু মানে আমাদের পুষ্টিগুলা শরীরে গ্রহণ করতে বাধা প্রদান করে। সেক্ষেত্রে আমরা সকালের হালকা নাস্তা যদি 11টার সময় প্লাস মাস মনে করি, তাহলে সামান্য কিছু বিস্কিট বা মুড়ি সহ, যেহেতু আমরা গ্রামের মানুষ, চা কফিটা খেতে পারেন। তারপর 3 ঘন্টা পরে আমি চিন্তা করি যে দুপুর 1টা থেকে 2টা, এই সময় দুপুরের খাবারটা আমরা খেয়ে থাকি। তো দুপুরের খাবারটাও কিন্তু সুষম হওয়ার জন্য আমাদের ভাত, আমরা যেহেতু আমরা গ্রামের মানুষ বা যে কোনো এলাকার মানুষ হোক না কেন, আমরা দুপুরে সব ভাত খেয়ে থাকি, তাহলে ভাতটা আসতে পারে। আর যদি কেউ যদি ভাত মানে না খায় বা পছন্দ না করে, সেক্ষেত্রে রুটি আসতে পারে, শর্করাজাতীয় খাবার। সেক্ষেত্রে আমিষ হিসেবে তার মাছ হতে পারে, ছোট মাছ হতে পারে, মাংস হতে পারে, চলে আসতে পারে। তারপরে রোগ প্রতিরোধী খাবার, ভিটামিন, খনিজ লবণ, মিশ্র সবজি, শাক থাকবে, ডাল থাকবে আমিষ হিসেবে, উদ্ভিজ্জ আমিষ হিসেবে, আর সালাদ লেবু থাকতে হবে। তবে একটা বিষয় এখানে লক্ষণীয় যে আমাদের ভিটামিন সি আমাদের কিন্তু প্রতিদিন নষ্ট হয়ে যায়, যে তাজা অবস্থায়, কাঁচা অবস্থায় কামড়ে খাওয়া ভালো, কারণ যদি আমি ভিটামিন সি কেটে রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হলো দুপুরবেলা বা সকালবেলা খাওয়ার সময় একটা লেবু, একটা কাঁচা মরিচ যেন আপনারা মানে তাজা কাঁচা মরিচ, তাজা লেবু যেন খেয়ে নেন। এতে কি হবে, এই যে বর্তমানে যে আমরা বলি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ভিটামিন সি কিন্তু একটা মানে উচ্চমানের অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ বৃদ্ধি করে। এই জন্য প্রতিবেলা খাবারের সময় ভিটামিন সি সমৃদ্ধ খাবার, আপনারা লেবু, কাঁচামরিচ, তাজা লেবু, তাজা কাঁচামরিচ খেতে পারেন। আর খাবার আধা ঘন্টা পরে আপনারা পেয়ারা খাইলে ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভালো হবে। তারপর বিকেলে হালকা নাস্তা একটা করতে পারেন আপনারা, বিকালের দিকে 5টার দিকে একটা হালকা নাস্তা করতে পারেন, সেখানেও চা কফি থাকতে পারে, সাথে কিছু মুড়ি, আপনার যেহেতু গ্রামের মানুষ, মুড়ি, কেক, পিঠা এগুলা খেয়ে, একটু পানি খেয়ে একটু চা কফি খেলেন।
আমরা আমরা সবাই জানি যে আসলে আমাদের যারা পরিশ্রমী মানুষ, গ্রামের মানুষ বা শহরের যারা পরিশ্রম করে, তারা কিন্তু খুব দ্রুত ঘুমিয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে রাতের খাবারটা কিন্তু একটু আর্লি খাওয়াই ভালো, যে 8টার মধ্যে যদি খেতে পারেন সবচেয়ে ভালো হয়। কারণ 5টা যদি বিকাল নাস্তা করে থাকেন, 3 ঘন্টা পর 8টার মধ্যে যদি রাতের খাবারটা খান, ঠিক এটা কিন্তু দুপুরে খাবারের মতোই হবে। তবে দুপুরে যদি আপনি মাংস খান, আহ, প্রাণীজ আমিষ, তাহলে রাত্রে আপনি মাছ খান, আপনার সুষম হবে, ব্যালেন্স হবে। ঠিক দুপুরে যা খাইছেন, আপনার আটা বা রুটি অথবা ভাত, মাছ, ছোট মাছ, মাংস, মিশ্র সবজি, ডাল, সালাদ, লেবু, কাঁচামরিচ, ঠিক হুবহু রাত্রেও আসবেন। তবে রাত্রে লেবু খাওয়া উচিত না, মানে অমুক সময় অমুকটা খাওয়া উচিত না, এটা আসলে এটা মানে টোটালি ভুল ধারণা। আপনার শরীরকে মানে সহে নেওয়ার মতো করে পরিমাণ মতো একটু এক পিস, মানে আপনার কাঁচামরিচ বা 2টা কাঁচামরিচ আর 1 পিস লেবু যে কোনো সময় খেতে পারেন। এতে করে আপনার উপকার হবে, বরঞ্চ অপকার হবে না। তো যেহেতু আর কিছু কাজ বাকি রয়েছে, রাত্রেবেলা যেহেতু 8টার সময় খেয়ে নিয়েছেন বা 9টার সময় খেয়ে নিয়েছেন, তো আমরা জানি যে খাওয়ার পর কমপক্ষে 3 ঘন্টা আসলে হাঁটাহাঁটি বা অন্য কাজ করতে হয়, ঘুমানো যাবে না, খাওয়ার পরে ঠিক ঘুমানো উচিত না। এজন্য আমরা যদি ঘুমাতে যাই 11টার সময় বা 10টার সময়, যেন ঘুমানোর আগে একটু দুধ খাওয়া খেয়ে নেওয়া ভালো। কারণ আমরা যখন ঘুমাবো, দেখা যাচ্ছে যে 9টার সময় বা 8টার সময় খাইলে পরের দিন মানে সকালবেলা 7টা 8টার সময় খাবো, প্রায় 12 ঘন্টা, 8 থেকে 12 ঘন্টা সময়, লম্বা সময় থাকে। তো সেই লম্বা সময়টা আমাদের কিছু না কিছু আসলে পুষ্টির দরকার আছে। তো সেক্ষেত্রে দুধ যেহেতু একটা আদর্শ খাবার, সব ধরনের পুষ্টি উপাদান আছে, ভিটামিন সি ছাড়া বাকি সব ধরনের পুষ্টি উপাদান আছে, সেক্ষেত্রে দুধটা খেতে পারেন একটু গরম করে বা একটু মানে ভালো করে গরম করে ব্লক এসে গরম দুধটা খেতে পারেন। বর্তমান যে করোনাকালে যে কোভিড-19 আপনার পুরো সিস্টেমে কিন্তু এটা চায়ের মতো করে গরম পানির মতো আপনার কাজ করবে। যেমন জীবাণু থাকলে আপনার পুষ্টিতন্ত্রে সেটা কিন্তু ধ্বংস করবে, সাথে আপনার পুষ্টি উপাদান আপনার শরীরে যাবে। আর বিশুদ্ধ পানি আমাদের প্রতিদিন খেতে হবে, কারণ সেই পানিটা আমাদের দেহ থেকে বর্জ্য পদার্থগুলো বের করে দেয়, আর আমাদের পুষ্টি উপাদানগুলো কিন্তু প্রতিটা কোষে বহন করতে, রক্তের মাধ্যমে বহন করতে মানে সহায়তা করে। আর যেহেতু আমাদের ঘুম প্রতিদিন দরকার, ঘুম ছাড়া আসলে আমাদের খাদ্যগুলা সহজে মানে আমাদের শরীরে কাজে লাগতে পারে না, আমাদের ক্লান্তি আসবে নিঃসন্দেহে, যেহেতু আমরা বায়োলজিক্যাল বডি মানুষ হিসেবে। তো সেক্ষেত্রে প্রতিদিন ঘুমটা দরকার আছে, বিশ্রাম নেওয়া দরকার আছে ক্লান্তিটা দূর করার জন্য। সেক্ষেত্রে আমাদের প্রতিদিন কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা আমাদের ঘুমাতে হবে, আমাদের পুষ্টি উপাদানগুলো আমাদের শরীরে ঠিক রাখার জন্য, আমাদের ক্লান্তি দূর হওয়ার জন্য। আর পরিমিত ব্যায়াম আমাদের করতে হবে, শুধুমাত্র খেলেই হবে না, শুধুমাত্র আসলে বসে ঘুমে মানে কাটালে হবে না, সেক্ষেত্রে ব্যায়াম করতে হবে। এবং প্রতিদিন আমাদের কমপক্ষে 30 মিনিট থেকে 45 মিনিট ব্যায়াম করতে হবে। এটা হেঁটে করতে পারে, একটু মানে জোরে হেঁটে বা মানে সাইক্লিং করতে পারি, বা যে কোনো ভাবে আমরা এই ব্যায়ামটা করতে পারি। এতে আমাদের দৈনিক যে খাদ্য উপাদানগুলো, পুষ্টি উপাদানগুলো আমাদের শরীরে যাবে, এবং আমার দৈনিক বৃদ্ধি হবে, সেটা আমাদের সুষম হবে। তো আমি এখানে একটা ব্যক্তির দৈনিক খাদ্য গ্রহণটা চার্ট আকারে আমি সুন্দরভাবে দেখা দেবো। যে একজন ব্যক্তি, সে মাশরাফি বিন খালিদ, তার বয়স 30 বছর বয়সী একটা মানুষ। সেই 30 বছর বয়সী মানুষটা, সে চাকুরিজীবী। তো তার দৈহিক ওজন 70 কেজি, উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, এগুলো আমার সব মেজারমেন্ট লেখা আছে। তো তিনি সপ্তাহে 3 থেকে 5 দিন পরিমিত ব্যায়াম করেন। তো আমি জানি যে এই জিনিসগুলো আমাদের লাগবে। তো বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা পুষ্টিকরণ ইনস্টিটিউট কর্তৃক নির্মিত পুষ্টি মোবাইল অ্যাপস আমার পুষ্টি থেকে আমি জানতে পারলাম যে তার বিএমআই, বডি মাস ইন্ডেক্স, শরীরে গড় ওজন 22.79 এবং যা স্বাভাবিক। আমরা জানি যে বিএমআই আমাদের স্বাভাবিক হচ্ছে 18 থেকে 24.9 পর্যন্ত, অতএব সে স্বাভাবিক বিএমআই মধ্যে আছে। এবং তার প্রতিদিনকার আপনার ক্যালোরি লাগবে 2635 ক্যালোরি, যেটা স্বাভাবিক ক্যালোরি। এবং সেটা খাদ্য গ্রহণের মাধ্যমে দৈনিক যে ক্যালোরিটা, শক্তিটা সে গ্রহণ করবে, খাদ্য গ্রহণের মাধ্যমে সে অর্জন করবে। তো তাকে যে খাবারগুলো খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, সেটা একটা চলুন আমরা একটা চার্টের মাধ্যমে দেখে নিই। তো চার্টটা কি, আমরা আগে বলছি যে আমরা 6 বেলা খাবারের কথা আমরা চিন্তা করি, যে সকালের বাড়ি খাবার, সকালে হালকা নাস্তা, দুপুরে বাড়ি খাবার, বিকালে হালকা নাস্তা, রাতের খাবার, এবং ঘুমানোর আগে হালকা একটা খাবার। তো আমরা 6 বেলা খাবারে আমরা এই যে জিনিসটা দেখাচ্ছি। তো সকালের খাবারটা আমরা যদি রুটি খেয়ে থাকি, তাহলে 2টা রুটি হলে 70 গ্রাম হয়, তার 200 ক্যালোরি, তার এখানে ক্যালোরি মান দেওয়া আছে। যদি মিশ্র সবজি আমরা এক বাটি খেয়ে থাকি, 100 ক্যালোরি। ডিম একটা খেয়ে থাকি, 70 ক্যালোরি।
এখানে একটা বিষয় আছে যে যদি আমি ডিমটা সিদ্ধ খাই তার 17 ক্যালোরি, আর যদি ডিমটা তেল দিয়ে রান্না করে খাই যার ক্যালোরি পরিমাণ বেশি দরকার, তেল দিয়ে রান্না করলে কিন্তু ডিমটার ক্যালোরি প্রায় 200 থেকে 250 ক্যালোরি চলে আসবে। আর একটা কলা যদি খেয়ে থাকে সেক্ষেত্রে 50 ক্যালোরি। তো আমরা এটি সকালে নাস্তা হিসেবে আমি দেখাইছি। তো হালকা নাস্তা, সকালে হালকা নাস্তার ক্ষেত্রে একটা চা দেখানো হয়েছে, এটা নিঃসন্দেহে এইগুলো খাওয়ার পরে ফল দেখানো হয়েছে, খেজুর দেখানো হয়েছে, চিনাবাদাম দেখানো হয়েছে, এটা বেশ করে খেতে পারে, তারপরে সে চা খাবে। তো সেখানে ক্যালোরি পরিমাণ একটা চায় 29 ক্যালোরি। যদি আমি রং চা, এখানে রং চার কথা বলা হয়েছে যে 29 ক্যালোরি, যদি এটা দুধ বা চিনি সহ দেওয়া হয় তাহলে ক্যালোরি পরিমাণ বৃদ্ধি পাবে। এখানে খেজুর, আমরা সবাই জানি যে খেজুর একটা ভালো মানের শক্তিদার খাবার, সেখানে উচ্চ আপনার আঁশ আছে, এই আঁশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর চীনাবাদাম, আমরা পূর্বে আলোচনা কিন্তু বলছি যে চীনাবাদাম একটা ভালো মানের ফ্যাট, গুড ফ্যাট, চীনা শক্তিদার খাবার, সেখানে ভালো একটা শক্তি আসবে। তো দুপুরের খাবার, দুপুরের খাবারটা যা সময় দেখাইছে এখানে ভাত, 1 কাপ ভাত, 200 গ্রামের ভাত আমরা যদি বলি 200 ক্যালোরি, 2 পিস মুরগি মাংস 128 ক্যালোরি, শাক দেওয়া আছে 1 বাটি শাক 100 ক্যালোরি, মিশ্র সবজি 100 ক্যালোরি 1 বাটি, ঘন ঢাল দেওয়া আছে 1 বাটি 180 ক্যালোরি। তো বিকাল নাস্তা, আমরা জানি যে বিকাল হালকা নাস্তাটা যদি এখানে একটু বেশি দেখানো হয়ে গেছে, হালকা নাস্তা মুড়ি আমরা খেতে পারি, ছোলা খেতে পারি, তার মৌসুমি ফল আমরা খেতে পারি, কলা খেতে পারি, এবং চা, বিকাল হালকা নাস্তা একটা চা আমরা খেতে পারি। তারপর রাতের খাবার আমরা যদি এখানে দেখি যে রাতে ঠিক দুপুরের মতোই হবে, পরিমাণগুলো হয়তো একটু কম বেশি হবে। তাতে আমরা ভাত খেয়ে থাকি 2 কাপ 200 ক্যালোরি, যদি আমরা আহ, মাছ খেয়ে থাকি 1 পিস 100 ক্যালোরি, আমরা মিশ্র সবজি যদি খেয়ে থাকি 100 ক্যালোরি, 1 বাটি সবজি 100 ক্যালোরি, আমরা দুধ খেয়ে থাকি আমরা 100 ক্যালোরি, 1 কাপ দুধ 100 ক্যালোরি, আর মৌসুমি ফল, যে কোনো মৌসুমি ফল আমরা যদি 1 থেকে 2 বাটি খেয়ে থাকি এখানে 30 ক্যালোরি। তো এই হিসাবে সর্বমোট 2635 ক্যালোরি আসলে এই খাবারগুলোর মাধ্যমে, বিভিন্ন খাদ্য উপাদানের মাধ্যমে তার দৈনিক যে ক্যালোরি চাহিদা সেটা পূরণ হবে। তাছাড়া শুধুমাত্র ক্যালোরি নয়, আরও যে খাদ্য উপাদানগুলো আছে, ভিটামিন, খনিজ লবণ, সেগুলো কিন্তু এই খাবার থেকে আসবে। তো এই খাবারের পরিমাণটা এখানে একটা পিরামিড আকারে দেখানো হয়েছে, যে আমরা সবচেয়ে বেশি পরিমাণ আমরা খাবো সরকারের খাবার, তারপরে আমরা শাকসবজি, শাকসবজি এখানে 100 থেকে 200 গ্রাম দেখানো হয়েছে, ফলমূল শাকসবজি দেখানো হয়েছে 300 থেকে 400 গ্রাম, ডাল জাতীয় খাবার দেখানো হয়েছে 30 থেকে 60 গ্রাম, দুধ জাতীয় খাবার 150 থেকে 450 গ্রাম, মাছ মাংস 150 থেকে 350 গ্রাম, আর তেল চর্বি আমরা 30 থেকে 45 গ্রাম, চিনি গুড় অনেক কম পরিমাণে খাবো আমরা, সর্বোচ্চ 20 গ্রাম চিনি আমরা খেতে পারি। আর সবচেয়ে কম পরিমাণ আমরা খাবো লবণ, লবণটা আমরা 5 গ্রাম লবণ খাবো। এটা একটা জাস্ট খাদ্য পিরামিডের একটা চার্ট দেওয়া হয়েছে। তো আমাদের মানে এটা ফাইনাল রেজাল্ট, যে আমরা যে এতক্ষণ আসলে অনেক কথা বললাম পুষ্টি বিষয়ক, খাদ্য বিষয়ক, পরিমাণ বিষয়ক, কি কি খাবার খেতে হবে, তো সেটা একটা পুষ্টি প্লেট আমরা এখানে দেখানো হয়েছে, যে ফুড প্লেট পদ্ধতিতে সুষম খাবারের একটা তৈরি প্লেট, যেটা দুপুরের খাবার হিসেবে দেখানো হয়েছে। যদি আমরা মোট খাবারটা 1 কেজি হয়, 1000 গ্রাম হয়, তার অর্ধেক 500 গ্রামের মতো আমরা বাদ থাকবে সুষম খাবার তৈরির জন্য আর কি। তো 150 গ্রাম আমাদের একটা মিশ্র সবজি থাকবে। আমি যদি এটা আরেকটু বিস্তারিতভাবে দেখাই, যে 53% মানে 400 গ্রাম ভাত, 200 গ্রাম মিশ্র সবজি, 50 গ্রাম মাছ অথবা মাংস অথবা ডিম, 100 গ্রাম যে কোনো শাক থাকতে পারে, লাল শাক দেখানো হয়েছে, 20 গ্রাম ডাল দেখানো হয়েছে, ঘন ডাল, আর একটা ফল দেখানো হয়েছে, খাওয়ার পর একটা ফল। তো একটা পুষ্টি প্লেট তৈরি করে আমরা প্রতি বেলায় প্রতিটা মানুষকে, শিশু হোক, কিশোরী হোক, বয়স্ক মানুষ হোক, পূর্ণবয়স্ক হোক, এভাবে পুষ্টি প্লেট তৈরি করে আমরা খেতে পারি। এতে করে একটা মানুষের এক বেলাতে একটা প্লেটও হয়তো শেষ হতে পারে, একটা ছেলে একটা মেয়ের, অথবা 2টা প্লেট লাগতে পারে যারা কঠোর পরিশ্রম করে, বেশি লাগতে পারে। তবে আমার পরামর্শটা হলো এভাবে তৈরি করে যেন খাওয়া হয়, সুষম প্লেট তৈরি করে যেন খাওয়া হয়, এতে করে তার দৈনিক যে পুষ্টি চাহিদা সেটা পূরণ হবে। তো এখানে একটা খাদ্য গ্রুপ দেওয়া হয়েছে, এখানে আসলে অনেকগুলা 10টা খাদ্যের গ্রুপ দেখানো হয়েছে। তো 10টা গ্রুপ থেকে আমরা দৈনিক কমপক্ষে 4 ধরনের খাবার খেতে হবে, চারটা তালিকাতে খাবার খেতে হবে। তো এতে করে আমাদের যে দৈনিক যে খাদ্য গ্রহণ, পুষ্টি গ্রহণ, সেটা অনেকাংশে আমাদের লাঘব হবে। তবে এখানে একটা বিষয় বর্ণনা ভালো, যে 4 ধরনের খাবার থেকে অবশ্যই যেন একটা প্রাণীজ খাবার থাকে, চারটা খাবার খাওয়ার সময় খেয়াল রাখতে হবে। আর যত বেশি গ্রুপ থেকে খাবার খাওয়া হবে তত কিন্তু পুষ্টিকর হবে, খাবারটা বৈচিত্র্যময় হবে। তো এখানে একটা বিষয় সম্পর্কে আলোচনা করি, যে প্রথম 1000 দিন। আমরা সবাই জানি যে
একটা নারী এবং পুরুষ যখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় এবং যখন তাদের আহ, সন্তান আসার সময় হয় বা তখন কনসিভ করে, তখন ওই দিন যদি আমি একদিন ধরি, প্রথম দিন ধরি, তাহলে 1000 দিন, জন্মের 2 বছর পর পর্যন্ত 1000 দিন ধরা হয়। 275 দিন, প্রথম বছর 365 দিন, দ্বিতীয় বছর 365 দিন, মোট 1000 দিন। তাহলে 270, 9 মাস, 365, 365, মোট 1000 দিন হলো। তাহলে গর্ভের কালীন সময় থেকে দ্বিতীয় বছর 2 বছর, জন্মের 2 বছর পর্যন্ত এই সময়টা 1000 দিন। 1000 দিন হচ্ছে একটা গোল্ডেন, একটা স্বর্ণময় 1000 দিন। এই সময়ের মধ্যে একটা শিশুর মাতৃ গর্ভ এবং জন্মের 2 বছর পর পর্যন্ত যে যে সময়টা খুবই গুরুত্বপূর্ণ, এই সময় তার পরিমিত বৃদ্ধি হয়ে থাকে। এই সময় তার বেড়ে ওঠা, শিক্ষা এবং তার যে মেধা বিকাশ, সারা জীবনের যে স্বাস্থ্যের ভিত্তি এই সময়ের উপর নির্ভর করে। যদি এই সময়ে আমরা যদি তাকে পরিমিত পরিমাণে পুষ্টি, জন্মের পরে পরে 1 ঘন্টার মধ্যে তাকে সাধক খাওয়ানো, তারপরে জন্মের পর 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো, 6 মাস পর থেকে অতিরিক্ত খাবার, সম্পূরক খাবার খাওয়ানো, এসব যদি আমরা নিয়মিত পরিমাণ মতো এবং 2 বছর পর্যন্ত মায়ের দুধ খাওয়ানোর সাথে সাথে অন্য খাবার খাওয়ানো, যেন আমরা মেনটেন করতে পারি বা চালিয়ে যেতে পারি পুষ্টিকর সুষম এবং নিরাপদ খাবার, তাহলে ওই শিশুটা কিন্তু আসলে মেধা বিকাশ হবে এবং তার সে একটা সুস্থ, স্বাভাবিক, পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তৈরি হবে। আমি এখন একটা গর্ভবতী নারী প্রতিদিন আসলে কি খাবার খাবে, জাস্ট একটা আউটলাইন আমি আপনাদের সামনে দেখাচ্ছি। আপনাদের এখানে যারা আছেন হয়তো অনেকে আমার ভিডিও লেকচার যারা শুনছেন, হয়তো অনেকের নিজেই গর্ভবতী মা হতে পারেন বা হবেন, অতীত হয়েছেন, বা আপনার মেয়ে হয়তো গর্ভবতী হবে কোনো এক সময়। তো যাই হোক, আমাদের আসলে সৃষ্টি সেরকম, কোনো একটা শিশু, আজকের শিশু আগামী দিনের মা হবে, স্বাভাবিক একটা মেয়ে শিশু। তো সে মা আবার বড় হবে, সে মা আবার বৃদ্ধ হবে। তো যাই হোক, গর্ভবতী নারীর একটা প্রতিদিনের খাবার আমি এখানে দেখাচ্ছি। যে রুটি হিসেবে সে খাবে, প্রতিদিন রুটি খাবে, ডিম খাবে, সবজি খাবে, ফল খাবে, দুধের তৈরি খাবার খাবে। পরিমাণটা এখানে দেওয়া আছে, আসলে প্রত্যেকটি বিস্তারিত মানে আমি জাস্ট দেখাই দিলাম আর কি। ভাত, ডাল, তার সংখ্যাটা আমি দেখাচ্ছি যে কি কি আইটেম সে প্রতিদিন খাবে, কি কি খাবার সে প্রতিদিন একবেলা মানে প্রতিদিন খাবে আর কি, সবগুলা বিষয়। এখানে মোট 13 ধরনের খাবার আছে, যেখানে বিস্কিট আছে, কলা আছে, দুধ আছে। আমি এর আগে কিন্তু 6 বেলা খাবারের কথা বলা হয়েছে, যে 6 বেলা আসলে কি খাবার খাবে সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে, এবং কি পরিমাণ সেই পরিমাণটা এখানে কিন্তু বিস্তারিত বর্ণনা করা হয়েছে। যদি তার ওজন বেশি হয় তাহলে কিন্তু খাবারের পরিমাণটা একটু কমাতে হবে, কারণ গর্ভাবস্থা ওজন অতিরিক্ত ওজন আবার নেওয়া যাবে না। আমরা সাধারণত জানি যে একটা মহিলা যখন গর্ভ ধারণ করে তখন তার সর্বোচ্চ গর্ভধারণ পর্যন্ত 12 কেজি ওজন পর্যন্ত বৃদ্ধি করতে পারে। এর বেশি যদি বৃদ্ধি হয় তাহলে সে কিন্তু শারীরিকভাবে একটু দুর্বল হয়ে যাবে, সে কিন্তু আসলে হাঁটাচলা করা, নড়াচড়া করা করতে কষ্ট হবে। আবার গর্ভাবস্থা যদি ওজন কমে যায়, 12 কেজি না হয়ে গর্ভের শুরু থেকে শেষ পর্যন্ত 7 কেজি 8 কেজি হয়, তাহলে কিন্তু সে অপুষ্টি হতে পারে বা মার হতে পারে, গর্ভের বাচ্চা হতে পারে। সেক্ষেত্রে আমাদের ওজনটা ঠিক রেখে এইসব পুষ্টিকর বিভিন্ন ধরনের খাবারগুলো আমাদের দৈনিক খাওয়া উচিত। এখানে দুগ্ধদানকারী মার একটা খাবারের পরিমাণ দেওয়া আছে, দৈনিক খাবারের পরিমাণ দেওয়া আছে। তো আমরা সবাই জানি যে গর্ভবতী মার থেকে দুগ্ধদানকারী মার কিন্তু আসলে শক্তি আরো বেশি প্রয়োজন হয়। তা স্বাভাবিক মা গর্ভে সন্তান আসার আগ পর্যন্ত তার যে শক্তি দরকার, গর্ভে সন্তান আসলে তার আসলে অনেক সময় দেখা যাচ্ছে 350 কিলোর পর্যন্ত বেশি শক্তি প্রয়োজন হয়। আর যখন তার বাচ্চারা ভূমিষ্ঠ হয়, পৃথিবীতে আসে, তখন দুগ্ধদানকারী মা হয়, তখন তার কিন্তু আরো শক্তি বেশি দরকার, তখন 550 ক্যালোরি অতিরিক্ত শক্তি তাকে গ্রহণ করতে হবে। তো সেই শক্তির গ্রহণের উৎস কিন্তু এই খাবারগুলো। আমরা কোনো মেডিসিন বা কোনো ট্যাবলেট বা যে কোনো ফর্মুলা আমাদের নাই। আমাদের ফর্মুলা হলো প্রাকৃতিক খাবার, সুষম খাবার, যে খাবারগুলো আমাদের আশেপাশে আছে, ঘরে আছে, সেগুলো আমাদের খেতে হবে। তো নিরাপদ খাবার খাওয়াটা গুরুত্ব দিতে হবে, যাতে করে কোনো ধরনের কেমিক্যাল মুক্ত বা অন্যান্য কোনো বিষ মুক্ত থাকে যেন। দুগ্ধদানকারী মার খাবারগুলো সেরকমই হবে: ভাত, রুটি, ডিম, ডিম 1 পিস অবশ্যই, শাকসবজি, ফল, দুধের তৈরি যে কোনো খাবার, ভাত, ডাল, মাংস, তারপরে বিস্কিট, হ্যাঁ, কলা, দুধ, খাবার তেল, সব খাবার কিন্তু কিন্তু এসে গেছে। খাদ্যের যে 7টা উপাদান, সবগুলো উপাদান কিন্তু এখানে আছে। পরিমাণটা একটু কম বেশি হবে, যে গর্ভবতী মার যে পরিমাণ, দুগ্ধদানকারী মার পরিমাণ একটু কম বেশি হবে। তো এখানে বিভিন্ন বয়সের যে কিশোরীদের একটা খাদ্যের চার্ট দেওয়া হলো, পরিমাণ দেওয়া হলো, যে 11 থেকে 13 বছরের একটা ছেলে বা মেয়ে
পরিমাণ কম বেশি হবে, যেহেতু আমরা জানি যে একটা মেয়ের থেকে একটা ছেলে একটু বেশি শক্তি প্রয়োজন, কারণ সে বাইরে দৌড়াদৌড়ি করে, মানে পরিশ্রমে কাজ করে। একটা মেয়ে অনেকক্ষণ বিভিন্ন সময় ঘরে থাকে, অথবা যেগুলো সহজ কাজ সেগুলো করে। তো সেইভাবে দেখা গেল যে একটা ছেলে যদি দৈনিক 6 থেকে 7টি রুটি খায় বা 3 থেকে 3.5 কাপ ভাত খায়, সেই বয়সের মেয়েটা আসলে 6টি রুটি খাবে। আহ, সরবরাহিত খাবারটা ঠিক আছে। তো এখানে শাকসবজির পরিমাণও আহ, এখানে 3 কাপ দেওয়া হয়েছে, এখানে 2.5 কাপ দেওয়া হয়েছে। ফলমূল সমান দেওয়া আছে। দুধের তৈরি খাবারটা সমান দেওয়া আছে। তো দৈনিক একটা করে ডিম খাবে, 2 গ্রুপের ছেলে মেয়ে একটা করে ডিম খাবে। 1 কাপের একটু কম একটা ছোট মাছ খাবে আর কি, একটু মাছের টুকরা। আর ঠিক মেয়েটাও সেরকম ভাবে মাছ মাছ খাবে, একটা ডিম খাবে। ঠিক তার যখন বয়স একটু বৃদ্ধি পাবে, 14 থেকে 15 বছর হবে, তখন কিন্তু এই গ্রুপের সে খাবারের পরিমাণটা একটু বাড়বে। তো সেভাবে এখানে দেওয়া আছে। সে এখানে 6 থেকে 7টি রুটি খাইতো, এখানে 8 থেকে 9টি রুটি খাবে। এটা সারাদিনই খাবার, এই খাবারটাই সারাদিনই খাবার। সরি, ছেলেটা খাবে এটা, আর মেয়েটা সেমে আগের যে বয়সে সেমে খাবার খাবে। তো এই হিসেবে করে প্রত্যেকটা খাবার কিন্তু অনেক সময় বৃদ্ধি পাচ্ছে। তো 16 থেকে 19 বছর বয়সে ছেলে মেয়ের পরিমাণটা আর একটু বাড়ছে, যেখানে 8 থেকে 9টি ছিল, এখানে হয়েছে 9 থেকে 10টি রুটি খাবে এবং 4 কাপ ভাত খাবে। তো এই হিসাবে আমরা যখন একটা ছেলে মেয়ের বৃদ্ধি হবে, তখন বৃদ্ধির সাথে সাথে তার খাদ্যের চাহিদা, ক্যালোরি চাহিদা বৃদ্ধি পাবে। সেই হিসাবে খাবারের মাধ্যমে আমরা এই বৃদ্ধিটা, খাবারটা আমরা শক্তিটা আমরা নিতে পারবো। তো আমি এখন বয়স্কদের পুষ্টি নিয়ে একটু কথা বলবো। তো আমরা সবাই জানি যে আসলে একটা মানুষ, শিশু, কৈশোর, তারপরে পূর্ণবয়স্ক, তারপরে বয়স্ক হয়। তো সাধারণত 50-এর বয়সের পর থেকে বয়স্ক লোক হিসেবে আমরা ধরে থাকি। তো একটা বয়স্ক লোক একটা পূর্ণবয়স্ক অবস্থায় যে খাবার খাবে বা যে ধরনের খাবার খেতে পারে, একদম বৃদ্ধ অবস্থায়, মানে বৃদ্ধ অবস্থায় খাবারটা হয়তো বা খেতে পারবে না, একটু অন্যভাবে পরিমাণগতভাবে বা একটু নরম করে খেতে হবে। শিশুদের মতোই আসলে বয়স্কদের খাবার খাওয়ানো উচিত। বয়স্কদের পানি, এখানে অনেক পানি দেওয়া হয়েছে, যে প্রায় 8 থেকে 10 গ্লাস পানি খেতে হবে। আসলে তরল খাবারটা বেশি খেতে হবে। পানি খাবারে মানে ফলের জুস এগুলো হতে পারে। তারপর শস্য জাতীয় খাবারটা 6 পরিবেশনা, মানে সে আহ, সব ধরনের রুটি হতে পারে, ভাত হতে পারে। 3 বেলায় ভাত খাবে না, কমপক্ষে 1বার রুটি খাবে, 2বার রুটি খেলে আরো ভালো, কারণ বয়স্ক অবস্থায় শুধুমাত্র শর্করা জাতীয় খাবার ভাত থেকে না নেই ভালো। কারণ ভাতে যেহেতু খুব দ্রুত আমাদের হজম হয় এবং আমাদের রক্তের গ্লুকোজ বাড়িয়ে দিতে পারে, এজন্য ভাতের পরিবর্তে রুটি খাওয়াটাও আসলে গুরুত্বপূর্ণ বিষয় বয়স্ক লোকদের জন্য। নরম করে খাওয়া এবং ফলটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ফলে কিন্তু আমরা সবাই জানি যে একটা প্রাকৃতিক সুগার, প্রাকৃতিক চিনি আছে ফলের মধ্যে, যে আমরা সরাসরি চিনি না খেয়ে এই প্রাকৃতিক চিনিটা আসলে বয়স্ক লোকদের খাওয়া উচিত। সাথে এখানে শাকসবজি, প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া দরকার, কারণ আমরা সবাই জানি যে শাকসবজির মধ্যে শর্করা আছে কিন্তু পরিমাণে খুবই কম। তো সেক্ষেত্রে লো শর্করা বা কম শর্করা জাতীয় খাবারটা শাকসবজি হিসেবে আমরা খাওয়া উচিত। তাহলে এই শাকসবজি, ফলমূল খাবারটা একটু বেশি খাওয়া বা নেওয়া ভালো। আর দুধ থাকতে হবে, কারণ বয়স বয়স হয়ে গেলে কিন্তু মানুষের আসলে হাড় দুর্বল হয়ে যায়, বিভিন্ন বডি দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে বয়স্ক লোকের দুধ দুধ আইটেম কিন্তু প্রতিদিন থাকা উচিত। যদি কোনো কারণে দুধ আসলে হজম না হয়, সেক্ষেত্রে দুধের তৈরি দই খেতে পারি। আর দুধ হজম হচ্ছে কিন্তু শক্তি বেশি হচ্ছে, সেক্ষেত্রে দুধের উপরে যে সরটা, সরটা আমরা ফেলে দিই, যেটাকে বলা হয়েছে স্কিম মিল্ক, সরটা ফেলে দিয়ে আমরা দুধটাকে পাতলা করে আমরা বয়স্ক মানুষকে খাওয়াতে পারি। দুধ খাওয়াতে হবে ক্যালসিয়ামের জন্য, তার হাড়টাকে শক্ত রাখার জন্য। আর এই পাশে মাছ মাংস, আমিষ তো খেতেই হবে, কারণ আমরা সবাই জানি যে আমাদের বডিটা, দেহটা হলো একটা কনস্ট্রাকশন সাইট, মানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, সেই বিল্ডিং তৈরি অবস্থায় আমার পুরো জীবনটা সেভাবে চলে যাবে, যে একদিক থেকে আমাদের কি হবে, আমাদের গড়তে হবে, একদিকে আমাদের ক্ষয় হচ্ছে। তো ক্ষয়টা পূরণ করার জন্য প্রতিনিয়ত আমাদের গড়তে হবে। তো গড়ার কারিগর হয়েছে আসলে এই যে বিল্ডিং ব্লক তৈরি করবে, কারিগর হয়েছে আমাদের আমিষ। যেন প্রতিদিন আমাদের, যেহেতু বয়স্ক মানুষের চর্বিজাত খাবারটা একটু কম খাওয়া ভালো, যেমন 4 পায়ের জন্তু যে খাবারগুলো, 4 পায়ের যে মাংস, গরু, ছাগল, খাসি, তারপরে আমরা মহিষ, এর মাংসটা কম খেয়ে বা চর্বি বাদ দিয়ে খাওয়া উচিত। মাছটাকে আমি তাদেরকে বলবো যে মাছটা খাওয়ার জন্য, যেটা যেই আমিষে পা নাই, পাহীন আমিষ মানে মাছ, এই মাছটাকে ওনারা খেতে পারে, যে 2 পরিবেশনা 2টা টুকরা মাছ খেতে পারেন। আর এখানে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন বি 12 জাতীয় খাদ্য বেশি পরিমাণে খাওয়া উচিত। আমি এর আগে বলছি যে ক্যালসিয়াম দুধ খাবেন,
আর ভিটামিন ডি সমৃদ্ধ ডিমের কুসুম খাবে। আর সূর্যের রশ্মি গ্রহণ করবে ভিটামিন ডি এর জন্য। ভিটামিন বি 12 আমরা সবার ছোলা খেতে পারি, সবুজ শাকসবজি খেতে পারি। তাহলে এই খাবারগুলো খেলে তার শরীরে যে পরিমাণ, তার শরীরে যে ক্যালসিয়ামের অভাব এটা পূরণ থাকবে না, এবং তার হাড়টা শক্ত থাকবে, সহজে সে আঘাত পাবে না, এবং আঘাত পাইলেও হাড় ভঙ্গুর হওয়ার সম্ভাবনা নাই। এবং তেল চর্বি যাতে মিষ্টি জাতীয় খাবারগুলো পরিমাণে কম খাবে, কারণ তেল চর্বি এই বৃদ্ধ বয়সে আসলে তেলটা হজম হতে বা চর্বিটা হজম হতে একটু সময় নেবে, সেজন্য এটা কম খাওয়া ভালো। আর যেহেতু চিনি, আমরা সবাই জানি যে চিনি, মধু, গুড় এগুলো আসলে সরল শর্করা অথবা দ্বি শর্করা। তো সেই খাবারগুলো আমরা কম খেয়ে আমরা যেগুলা জটিল শর্করা, কমপ্লেক্স জাতীয় শর্করা, সেগুলো আমরা খাবো, যেমন শাকসবজি, ফলমূল, এই খাবারগুলো আমরা খাবো, মানে বয়স্ক মানুষদের খাওয়াবো। তো এখানে আসলে সবকিছু মিলিয়ে আসলে আমরা যেটা বলবো খাদ্যভিত্তিক পুষ্টি, খাদ্যের মাধ্যমে আমাদের পুষ্টিটা আসবে। তো আমরা যে খাবারটা এর আগে আমরা দেখাইছি যে সকালের নাস্তাটা আমরা যদি টোটাল মোট 100 ক্যালোরি চিন্তা করি, সকালের নাস্তা থেকে 25 ভাগ আসবে, দুপুর 25 ভাগ আসবে, রাতে 25 ভাগ আসবে, 25-75 ভাগ শক্তি আমাদের তিনটা খাবার থেকে আসবে। বাকি যে তিনটা খাবার হালকা খাবার, যে সকালে হালকা নাস্তা, সেখান থেকে 10 ভাগ ক্যালোরি শক্তি আমাদের আসবে। বিকেলে হালকা নাস্তা, সেখানে 10 ভাগ শক্তি আসবে। আর ঘুমানোর আগে যে হালকা নাস্তা, সেখান থেকে 5 ভাগ শক্তি আসবে। মোট 100 ভাগ শক্তি আমরা 6টা খাবার থেকে, 6 বেলা খাবার থেকে আমরা পেয়ে থাকি আর কি। দেখেন আমি ছোট আকারে আসলে সবগুলো জিনিস নিয়ে আসছি। যে খাদ্য উপাদান এখানে লেখা আছে যে শর্করা আমরা আহ, আমরা 270 থেকে 450 গ্রাম খেতে পারি, সেক্ষেত্রে চাল এবং আটা থেকে আসবে। আমরা আমিষ 1 থেকে 4 পিস মাছ বা মাংস। যদি আমি একটু সামারি করি, টোটাল বিষয়টাকে একসাথে নিয়ে আসি, ছেলে মেয়েদের জন্য প্রতিদিন একটা করে ডিম, পূর্ণবয়স্কদের জন্য সপ্তাহে 2 থেকে 3টে ডিম, 2 থেকে 3টে সপ্তাহে ডিম ডিম খাবে। আর 3 ভাগের 1 অথবা হাফ কাপ ডাল খাবে। আমরা ডালটা যেহেতু গুরুত্বপূর্ণ, ডালটা এখানে আসছে। আর চাল ও ডাল, আমরা সবাই জানি যে শিশুদের খিচুড়ি খাওয়ার জন্য চাল ডাল সাথে শাকসবজি আমরা দিতে পারি, সেক্ষেত্রে রেশিও হবে 3:1:1। তো আমার আরও অনেক বিষয় আছে, যে শাকসবজি ফলমূল আছে। আমরা প্রতিদিন আমাদের 2টি মৌসুমি ফল খাওয়ার কথা বলা হয়েছে। একটি 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 আমরা টক জাতীয় মৌসুমি ফল, আর একটি রঙিন মৌসুমি ফল। তো টক ফলটা আমরা খাওয়ার কথা বলছি, যাতে করে আমাদের শরীরে যে ভিটামিন সি যাবে, এবং এতে করে আমাদের খাবারের পরে যে আয়রনটা, আমাদের শরীরে গৃহীত হবে ভিটামিন সি এর কারণে। এই জন্য খাবার পরে টক ফলটা খাওয়াতে বলা হয়েছে। আর রঙিন ফল খাওয়াতে বলা হয়েছে। আর শাকসবজি 100 গ্রাম শাক এবং 200 গ্রাম সবজি খাওয়ার কথা বলা হয়েছে। তো এখানে লবণটা হ্যাঁ, পানি নির্দিষ্ট পরিমাণ আছে। আমরা 6 থেকে 14 গ্লাস আমরা পানি প্রতিদিন গ্রহণ করব। তো এখানে লবণটাও আছে, মাত্র 5 গ্রাম লবণ আমরা দৈনিক গ্রহণ করব। তো এতক্ষণকার আসলে পুষ্টি বিষয়, সুষম খাদ্য সবকিছু পেয়েছে। এখন অপুষ্টি বিষয় কিছু জাস্ট একটু কথা বলি। তো এই মুহূর্তে আমরা যে পুষ্টির অভাব হলে আসলে কি হয়, সেটা আমরা একটু কথা বলি। তো অপুষ্টি বিষয়ে আমরা সবাই জানি যে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কিংবা অপর্যাপ্ত খাদ্য গ্রহণের ফলে আমাদের দেহে যে অবস্থা সৃষ্টি হয়, তাকে অপুষ্টি আমরা বলে থাকি। তার মানে আমরা যদি বেশি পরিমাণ খাই অথবা কম পরিমাণে খাই, আসলে দুইটাই কিন্তু অপুষ্টি হিসেবে আমাদের গণ্য হবে। তো আমাদের দেশ সাধারণত আমরা খাদ্য গ্রহণের অপর্যাপ্ততার কারণে কিন্তু আমাদের অপুষ্টিটা দেখা যায়। তো ইদানিং আমরা ডাবল বার্ন বলে একটা কথা বেরোছে, যে একটা ছেলে বা মেয়ে প্রচুর পরিমাণে খায়, তার যে দরকার দৈনিক চাহিদা, তার সে প্রচুর খাওয়া হয়। তো এটা আসলে একদিকে কিন্তু এটা কিন্তু এক ধরনের অপুষ্টি, অতিরিক্ত পুষ্টি মানে এক ধরনের অপুষ্টি। তো আমরা একটু দেখে নিই যে অপুষ্টি ফলে দেহের যে স্বাভাবিক যে গঠন বৃদ্ধি ব্যাহত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এবং দীর্ঘ মেয়াদি যে আমাদের রোগগুলো হয়ে থাকে সেগুলো হতে পারে। তো অপুষ্টি যে আমাদের থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের পরিমিত পরিমাণে আমাদের পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে, আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে, যত পুষ্টি জ্ঞান থাকতে হবে, সঠিক রন্ধন প্রক্রিয়ার মাধ্যমে খাবারটা আসলে গ্রহণ করতে হবে, এবং পারিবারিক খাদ্যের সুষম বন্টনের মাধ্যমে আমরা খাবারটা খেলে আমাদের অপুষ্টিটা দূর হবে। তো অপুষ্টির প্রকার রকম আছে, 4 প্রকার অপুষ্টি আমরা এখানে দেখাচ্ছি। যে পুষ্টির অভাব একটা অপুষ্টি। তো পিইএম, প্রোটিন এনার্জি মেল নিউট্রিশন, মেরাসমাস, তারপরে কোয়াশিউরকর, গাফুলা। তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসলে শর্করা এবং আমিষের অভাবে হয়ে থাকে। তো অধিক পুষ্টি,
যেটা আমরা একটু আগে আমি বললাম যে অতিরিক্ত খাবার গ্রহণের ফলে অধিক পুষ্টি হয়, তো সেটা অপোজিটই, আমাদের স্থূলতা, আমাদের দেহটা বেড়ে যায়, ওজন বেড়ে যায়, আমরা পাশে এবং হ্যাঁ লম্বায় হয়তো ঠিক আছে, পাশে বৃদ্ধি পায়, তো একটা স্থূলতা তৈরি হয়, আমাদের ওজনটা বেড়ে যাচ্ছে। তো নির্দিষ্ট পুষ্টি উপাদানের অভাব, যেমন ভিটামিন এ এর অভাবে অভাব হতে পারে, রাতকানা রোগ হয়, আয়োডিন অভাব হতে পারে, আমাদের গলগণ্ড হতে পারে আয়োডিনের অভাবে, অ্যানিমিয়া হতে পারে, রক্তের অভাবে অ্যানিমিয়া হতে পারে, রক্ত স্বল্পতার অভাব কম কারণে। তারপরে আমাদের সময়হীন অপুষ্টি, যেমন রাতকানা, রিকেটস হতে পারে, যেমন ভিটামিন ডি এর অভাবে আমাদের ভারসাম্যহীন অপুষ্টি হতে পারে। তারপরে আরেকটা আছে অপুষ্টির প্রকার, প্রাথমিক অপুষ্টি, খাদ্যের কারণে, খাদ্যের জন্য যে অপুষ্টিটা সেটা প্রাথমিক অপুষ্টি। যদি এটা মাধ্যম মানে মধ্যম অপুষ্টি, সেটা হলো কন্ডিশনাল অপুষ্টি। একুট বা মারাত্মক অপুষ্টি, যেটা অপুষ্টির বর্তমান অবস্থা আমরা যদি বলে থাকি, যেটা একটা শিশু বা একটা ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে অপুষ্টিতে ভোগে থাকে, তখন আসলে এই অবস্থা তৈরি হয়, একটা স্থায়ী অবস্থা তৈরি হয়ে যায়, যে ওজন কম, একটা বাচ্চা বা শিশুর ওজন কমে যায়, উচ্চতা তুলনায় কম ওজন, তার বয়সের তুলনায় স্বাভাবিক উচ্চতা। তো এই বিষয়গুলো আমরা অপুষ্টির মধ্যে, একুইট অপুষ্টির মধ্যে থেকে চরম অপুষ্টি একটা বিষয় আছে। চরম অপুষ্টির ক্ষেত্রে আমরা অপুষ্টির অতীত অবস্থা, যে খরপ্রাকৃতি, উচ্চতার তুলনায় ওজন কম, বয়সের তুলনায় উচ্চতা কম, তো এই বিষয়গুলো আমরা অপুষ্টির ক্ষেত্রে দেখে থাকি। তো আমি এখানে ছবির মাধ্যমে জাস্ট সেই বিষয়টাই আমরা এখানে দেখাইছি, যে পুষ্টির অভাব হলে কি হয়। এখানে সে, এটা স্বাভাবিক একটা শিশু, আর এটা হলো সে উচ্চতা ঠিক আছে কিন্তু তার ওজন কমে গেছে, তো এটা ওয়েস্টেড। আর এখানে উচ্চতা কমে গেছে, ওজন হয়তো বা ঠিক আছে কিন্তু উচ্চতা কমে গেছে, তার মানে সে স্ট্যান্ডার্ড খরপ্রাকৃতিক হয়ে গেছে। আর এখানে দুইটাই হয়ে গেছে, সে উচ্চতাও কমে গেছে আবার ওজনও কমে গেছে, তার মানে সে আসলে সাংঘাতিকভাবে অপুষ্টিতে ভুগতেছে, ওজনও কম, উচ্চতা কম। তো এটা পুষ্টির অভাবের কারণে হয়। আর পুষ্টির আধিক্যের কারণে, যে অতিরিক্ত খাবার সে গ্রহণ করছে একটা শিশু বা ছেলে বা একটা ব্যক্তি, তাহলে প্রথমে আহ, স্বাভাবিক সে একটু বেশি হয়ে গেছে, তারপর আরেকটু বেশি, তারপর আরেকটু বেশি, তারপর একটু বেশি। মানে আসলে অতিরিক্ত খাবারটা আমাদের জানি যে আমাদের পুরুষদের সামনের দিকে আসলে ওই যে চর্বিটা জমা হয়, আর মহিলাদের পিছন সাইডে হিপের নিচে আসলে সব অতিরিক্ত খাবারটা বা পুষ্টিটা বা চর্বি আকারে জমা হয়। এই জন্য পুরুষদের আমাদের বেলিটা মানে পেটটা বৃদ্ধি পায়, আর নারীদের আসলে পিছন সাইডটা আসলে অতিরিক্ত খাবার গ্রহণের কারণে বৃদ্ধি পেয়ে থাকে। আর আর ভারসাম্যহীন খাদ্য গ্রহণের ফলে, যে যেমন রিকেটসের কারণে তার একটা পা মানে পাগুলো বাঁকা হয়ে গেছে, ভিটামিন ডি এর অভাবের কারণে, সুষম খাদ্যের অভাবে এটা হয়ে গেছে। আর নির্দিষ্ট পুষ্টি উপাদানের অভাবে, যেমন গলগণ্ড, আয়োডিনের অভাবে, মানে এই নির্দিষ্ট পুষ্টি উপাদানের অভাব বিষয় হয়েছে। তো অপুষ্টিটা আসলে কি করে? এটা একটা অপুষ্টি আমাদের শরীরে বা সমাজে দেখা যায় কোনো একটা পরিবারে, কোনো একটা শিশুর উপরে, তাহলে এই অপুষ্টির কারণে দেখা যায় যে তার পড়ালেখার অবনতি হতে পারে, তার মন মেধা, তার লেখাপড়ায় আসবে না, তার মেধা বিকাশ হবে না, ব্রেন আসবে না, লেখাপড়া, সে একটা শিশু, একটা ছেলে বা মেয়ে দেখে যে ক্লাসের পিছনের টেবিলে বসে আছে, তার মানে তার অপুষ্টির সাংঘাতিকভাবে তাকে আক্রমণ করছে। তো উৎপাদনশীলতা হ্রাস, একটা কারখানার কর্মী বা একটা শ্রমিক, তার কিন্তু টোটাল যে আয় কমে যাবে, কারণ সে যে পরিমাণ শ্রম দেওয়ার কথা ছিল, যে পরিমাণ আসলে উৎপাদন হওয়ার কথা ছিল, তার কাছ থেকে সেই পরিমাণ উৎপাদন হবে না। কি কারণে? অপুষ্টির কারণে। তারপরে কি হবে? তার মৃত্যু বেড়ে যেতে পারে অপুষ্টির কারণে। একটা ছেলে বা মেয়ে যে কোনো বয়সে মৃত্যু হতে পারে কোনো একটা পুষ্টির কারণে, বা পুরা পুষ্টির অভাব হবে, অসুস্থতা হতে পারে, যে কোনো খাদ্য উপাদানের অভাবে সে অসুস্থ হতে পারে। অসমতা, দুর্বল প্রজনন ক্ষমতা, যে দুর্বল, আমরা সবাই জানি যে কিছু কিছু ভিটামিন, খনিজ লবণ আছে যার অভাবে কিন্তু আসলে প্রজনন শক্তি হ্রাস পায়। তো এর মধ্যে ভিটামিন ই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই কারণে কিন্তু আমাদের যে বর্তমানে প্রজনন ক্ষমতা কিন্তু হ্রাস পাইছে, অনেক পরিবার কিন্তু আসলে স্টেরাইল হয়ে গেছে, মানে বাচ্চা তৈরি হয় না। তো এটা কিন্তু অনেক ক্ষেত্রে অপুষ্টি একটা বড় কারণ হতে পারে। যদি সে যে সুষম খাবার না খায়, বা কোনো একটা খাবার সে ড্রাগ এডিক্টেড, বা অন্য কোনো আহ, মানে যেগুলো অখাদ্য কুখাদ্য খাবার খেয়ে থাকে, বা পুষ্টিক খাবার না খায়, তখন কিন্তু এই বিষয়টা আসতে পারে, প্রজনন ক্ষমতা হ্রাস পায়। তো দুর্বল অর্থনীতি, তো এই বিষয়গুলো যখন সমাজে দেখা দেবে, পরিবার দেখা দেবে, তো ওই পরিবারের ইনকাম কমে যাবে। তো ওই পরিবারের ইনকাম যদি কমে যায়, এরকম যদি আমাদের দেশে যদি বা গ্রামে বা দেশে এরকম দুর্বল জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যায়, তখন কিন্তু আমাদের অর্থনীতি দুর্বল হয়ে যাবে। এজন্য আমাদের অর্থনীতিকে সচল রাখার জন্য, পরিবার অর্থনীতি আয় রোজগার বৃদ্ধি পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই অবস্থাটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে, এবং অবশ্যই আমাদেরকে
নির্ণয় করে সঠিক পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। এই সঠিক পুষ্টিকর খাবার যদি গ্রহণ না করে তাহলে এই বিষয়গুলো আমরা এখন কথা বলছি যে খরবাকৃতি হবে, শারীরিক ক্ষয় হবে, ডায়াবেটিস হতে পারে, হৃদরোগ হতে পারে, অত্যন্ত হতে পারে, রক্ত স্বল্পতা হতে পারে, ত্বক সংক্রমণ হতে পারে, বিভিন্ন রোগ জীবাণু আক্রমণ করতে পারে, তীব্র দুর্বলতা, সেগুলো দুর্বল হয়ে যেতে পারে, তারপরে স্নায়ুতন্ত্র গঠনে দুর্বলতা হতে পারে, ক্যান্সার হতে পারে, বিষণ্ণতা হতে পারে, কার্যক্ষমতা হ্রাস হতে পারে। তো আমরা যদি সুষম খাবার না খেতে কোনোটা খাবারের অভাবে হতে পারে বা অনেকগুলো খাবারের পুষ্টিগুণের অভাবে হতে পারে, আমাদের টোটাল অপুষ্টির কারণে কিন্তু অনেক বিষয় এখানে জড়িত, অনেক আমাদের দৈহিক যে অবক্ষয়তা, দৈহিক যে আসলে অসামঞ্জস্যতা এগুলো তৈরি হতে পারে। অতএব আমরা এসব থেকে বাঁচার জন্য আমাদেরকে সঠিক খাদ্য জ্ঞান অর্জন করে সঠিক খাবার, সুষম খাবার পরিমিত পরিমাণে সময় মতো আমাদের খাওয়া উচিত। তো এই অপুষ্টিটা কিন্তু আসলে আমাদের এতক্ষণ আমি যেটা বললাম টোটাল আমাদের প্রজনন সাইকেলে চলে আসে। যে আমরা যদি আমি মানে ধরে নেই যে একটা মহিলার গর্ভে একটা বাচ্চা ধারণ করছে, যদি ওই মা যদি কোনো খাবার ঠিকমতো পরিমাণ মতো না খায়, পুষ্টি জ্ঞান খাবার, পুষ্টি সম্পন্ন খাবার না গ্রহণ করে, পরিমাণ মতো খাবার গ্রহণ না করে, তাহলে সে কিন্তু অপুষ্টিকর বাচ্চা জন্ম দেবে। তো অপুষ্টিকর বাচ্চাটা কি হবে, একসময় বড় হবে। তো এবং এই অপুষ্টিকর বাচ্চাটাকে খাওয়ানো হচ্ছে কম, যদি কম খাওয়া হয় সে অপুষ্ট হবে, মা অপুষ্ট। সে অপুষ্ট বাচ্চারা কিন্তু একসময় বেড়ে উঠবে, বেড়ে উঠে সে স্কুলে যাবে, লেখাপড়া মানে মেধা সময় কম দিতে পারবে, ব্রেন বিকাশ অত বেশি হবে না, মেধা বিকাশ হবে না। একসময় কি হবে, সে শিশু থেকে কিশোর হবে, কিশোর থেকে তাকে একসময় বিয়ে দেওয়া হবে, গর্ভবতী মা হবে। আবার সেই গর্ভবতী মা থেকে যখন অপুষ্টি চিহ্ন দেখা যাবে, তার হাতে দেখা যাবে, তার দাঁতে দেখা যাবে, তার চোখে দেখা যাবে। তো এই অপুষ্টি করে মা থেকে কিন্তু অপুষ্টি বাচ্চা আবার জন্ম নেবে। এই যে একটা প্রজনন ব্যাপী মানে প্রজন্ম ব্যাপী একটা অপুষ্টি সাইকেল চক্র চলতে থাকবে। এজন্য আমাদের পরামর্শ হলো, পুষ্টিবিদদের পরামর্শ হলো যে জীবনের যে কোনো ক্ষেত্রে পুষ্টিকর সুষম খাবার গ্রহণ করা উচিত। প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে এই প্রজন্মব্যাপী অপুষ্টি চক্র, দুষ্ট চক্র থেকে বাঁচার জন্য আমাদের যে কোনো বয়সের মানুষদের তার নিয়ম অনুসারে পরিমাণ মতো সুষম পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত।